আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য স্টার দিয়ে লিখবেন। এখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে? তাই প্রথমে স্টার দিয়ে দিয়ে সবাই, যেহেতু প্রিলির ক্লাস, স্টার দিয়ে দিয়ে লিখবেন। এক মানে প্রথমে স্টার দিয়ে লিখবেন একক ব্যক্তি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ। একক ব্যক্তি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ। একক ব্যক্তি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ। একক আমাদের সাথে রেশমি আক্তার যুক্ত হয়েছে সদরঘাট ব্রাঞ্চ থেকে, অসংখ্য ধন্যবাদ। লিখছেন একক ব্যক্তি কর্তৃক রচিত প্রথম গ্রন্থ। অবলিক দিবেন, অবলিক দিয়ে লেখেন খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। খাঁটি বানানে চন্দ্রবিন্দু আছে কিন্তু, খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। দ্রুত লেখেন খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ। অবলিক দেন আবার মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ লিখছেন। মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ, সেটার নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তিনটা প্রশ্ন উত্তর কিন্তু আমরা একসাথে লিখে ফেলেছি। তারপর আর প্রাচীন যুগের আদি নিদর্শন কোনটি ছিল? চর্যাপদ। আর এটা মধ্যযুগের কিন্তু আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ হলো শ্রীকৃষ্ণ কীর্তন। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখেন এই কাব্যটির কত সালে রচিত হয় আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচনাকাল কত? স্টার দিয়ে লেখেন 1400 সালের শুরুতে। লেখেন এই কাব্যটি রচিত হয় 1400 সালের শুরুতে। 1400 সালের শুরুতে। এনামুল হক আমাদের মিরপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। আফরিন অনেক আছেন, ডলি হালদার স্যার সমাস লাইভ নিবেন? আচ্ছা ইনশাআল্লাহ নিব। তাহলে কি লিখছেন? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় 1400 সালের শুরুতে। ক্লিয়ার? এরপরে প্রশ্ন আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিসের আলোকে রচিত? চমৎকার একটা প্রশ্ন। লেখেন এ কাব্যটি ভগবত অথবা ভাগবত বলা হয়। এ কাব্যটি পুরাণ ভাগবতের আলোকে। লেখেন এ কাব্যটি ভাগবত অথবা ভগবত। এ কাব্যটি ভাগবতের আলোকে এবং এ কাব্যটি ভাগবতের আলোকে এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণে রচিত। চমৎকার একটা প্রশ্ন। লেখেন এ কাব্যটি ভাগবতের আলোকে এবং জয়দেব সংস্কৃত ভাষার কবি, জয়দেবের গীত গোবিন্দম। জয়দেব কি লিখেছে? গীত গোবিন্দ নয়দ এর সাথে ম অ্যাড করবেন, এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণে রচিত। এই গীত গোবিন্দম এটা হলো সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক একটা কাব্য লেখা। কার? জয়দেব। উনি হলো সংস্কৃত ভাষার কবি। তার এই গ্রন্থ অবলম্বনে রচিত। তার পরীক্ষার প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিসের আলোকে রচিত? এটি হলো ভাগবতের আলোকে এবং জয়দেবের গীত গোবিন্দম কাব্য অনুসরণে রচিত। ক্লিয়ার? লিখেছে সবাই? গুড। আচ্ছা, এরপরে আপনারা লিখবে, অনেকে কমেন্ট লিখতেছেন আমি যে পড়বো আজকে লিটারেচার ক্লাস, আপনাদের নামগুলো না পড়লেও আপনারা অনেকে মন খারাপ করেন যে স্যার কি আমাকে দেখেন না। যেন আমাদের মুর্শিদুর রহমান মাসুদ লিখেছেন স্যার আপনি নিয়মিত কনফিডেন্সে কোন শাখাতে ক্লাস নেন? আমার মনে হয় আমি মোটামুটি বাংলাদেশের আমাদের কনফিডেন্সে যে কটা ব্রাঞ্চ আছে মোটামুটি যাই আর কি, সময় পাইলে সুযোগ পাইলে যাই, মোটামুটি সব জায়গাতেই যাই। স্যার আপনার ক্লাস অসম্ভব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তাহসান আহমেদ মনি লিখেছেন আমাদের। যাক, আপনাদের মাঝে মাঝে আমি কমেন্ট গুলো পড়বো। আহমেদ সাব্বির লিখছে বিগ ফ্যান স্যার ফার্মগেট শাখা থেকে, স্যার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখেন, তাহলে আমরা কি লিখলাম? এটা গীত গোবিন্দম কাব্য অনুসরণে কিন্তু এটা লেখা। আসলে কাব্যটা লিখলো কে, তাই না? কে লিখলো? লেখেন এই কাব্যটির মূল রচয়িতা। কোন কাব্যটি? শ্রীকৃষ্ণ কীর্তন। বারবার লেখার দরকার নেই, লেখেন এই কাব্যটির মূল রচয়িতা কে? বরু চণ্ডীদাস। এ কাব্যটির মূল রচয়িতা বরু চণ্ডীদাস। লেখেন এ কাব্যটির মূল রচয়িতা কে? বরু চণ্ডীদাস।
এ কাব্যটির মূল রচয়িতাকে বড়ুচণ্ডী দাস। মনে থাকবে, এই বড়ুচণ্ডী দাস উনি কিন্তু এই কাব্যটা কি করেছেন, উনি লিখেছেন একদম বাংলা ভাষা, অনেক। আচ্ছা এখন দেখেন, গেলাম মূল রচয়িতাকে বুঝে গেলাম। পরীক্ষা একটা প্রশ্ন আসে, এই কাব্যটির আদি নাম কি ছিল, এর পূর্ব নাম কি ছিল? এই কাব্যটির পূর্ব নাম বা আদি নাম কি ছিল? অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন নামে কিন্তু এই বড়ুচন্দ্র দাস কিন্তু লেখেননি, উনি লিখলো কি শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তা লেখেন এই কাব্যটির পূর্ব নাম বা আদি নাম, যেটা বড়ুচণ্ডী দাস লিখেছেন যে নামে, এ কাব্যটির পূর্ব নাম বা আদি নাম লেখেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রী শ্রী রাধাকৃষ্ণ, এরকম দাগ দান, অথবা এখানে একটা কাজ করতে পারেন, ক্লোন চিহ্ন দিতে পারেন, শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে আমাদের কিন্তু এটা চমৎকার একটা প্রশ্ন, এখনো কোনো জব নিয়োগ পরীক্ষা আসেনি, আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আদি নাম কি ছিল, বা এর প্রাচীন নাম বা পূর্ব নাম কি বা মূল নাম কি, আপনাকে এতটুকু দিয়ে দিতে পারে, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই নামে কিন্তু লিখেছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে, কে লিখেছেন? বড়ুচণ্ডী দাস। ওকে, ফয়সাল মাহমুদ লিখছে স্যার দৌলতপুর খুলনায় ক্লাস নিবেন না? না, অরিজিনালে খুলনাতে অনেক আগে ক্লাস নিয়েছি, অনেকদিন যাবত নেওয়া হয় না, ইনশাল্লাহ নিব। নিব না কেন, সময় পাইলে তো নিব। নিবে না কেন, আমিও তো মিস করি আপনাদের, তাই না? তাহলে শ্রী শ্রী রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ কি, দেখেন আগামীকাল কিন্তু আমাদের একটা সেমিনার আছে, আপনারা জানেন হয়তো, আমাদের আগামীকাল একটা সেমিনার আছে, সেমিনারের টাইমটা আপনারা একটু খেয়াল করবেন। আগামীকাল আমাদের সেমিনার, এই সেমিনারটা সবাই থাকবে 11 আগস্ট শুক্রবার সন্ধ্যা 7টায় কিন্তু আমাদের আরেকটা সেমিনার আছে, এই সেমিনারটা আপনারা দেখবেন। স্যার আপনি রংপুরে আসবেন না, কবে আসবেন? ইনশাআল্লাহ আসবো। আচ্ছা লিখেছেন এটা? আচ্ছা এরপরে দেখেন, আমরা আবিষ্কারটা দেখে আসি, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে, কোথা থেকে, কখন, কিভাবে আবিষ্কার করলো। ওকে, লেখেন আবিষ্কার, টপিকটা লেখেন আবিষ্কার। আর আবিষ্কার মানে কি, দন্তস্ব নাকি মূর্ধন্যস্ব? মূর্ধন্যস্ব। কারণ আমি বানানীতির ক্লাসে কিন্তু শিখিয়েছিলাম যে কোন শব্দ উচ্চারণের প্রথমে বা মাঝখানে যদি রস্বইকার আসে, এরপরে যুক্ত বর্ণের সাথে মূর্ধন্যস্ব হয়। তাহলে আবিষ্কার বানানে কোন কোন স? মূর্ধন্যস্ব। ওকে, তাহলে লেখেন আবিষ্কার, লেখেন আবিষ্কার। দেখছেন অনেকে কমেন্ট লিখতেছে, না পড়লেও আমার কষ্ট লাগে। মঞ্জুরুল হোসেন মিথুনি স্যার, গতদিন রাজশাহীতে আপনার ক্লাসটা খুব সুন্দর ছিল, অসংখ্য ধন্যবাদ। আর রাজশাহীতে ক্লাসও দিয়েছিলাম ফাটাইয়া, পুরো বানান রীতির, এদের রাজশাহীতে ক্লাস নিয়ে বানান রীতির ক্লাস নিয়ে আসছিলাম, এবং ভাষাধ্বনি বর্ণের ক্লাসটা নিয়েছিলাম, সন্ধির ক্লাসটা নিয়েছিলাম। যাক, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। তাহলে আমরা কি লিখ দেবো এখন? আবিষ্কার। 1909 সালে, কত সাল একটু খেয়াল রাখবেন, আমরা জানি চর্যাপদ কত সালে আবিষ্কার হয়? 1907। এর 2 বছর পরে, অর্থাৎ 1909 সালে। তাহলে এখন 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায়, নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। দেখেন 1909 সালে শ্রী বসন্ত রঞ্জন রায়, শ্রী বসন্ত রঞ্জন রায়। খেয়াল করেন, একটু ভেজাল লাগে কিন্তু আপনাদের। চর্যাপদ আবিষ্কার করলো কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। যখন তিনি চর্যাপদ আবিষ্কার করেন, তখন তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন বলতে পারেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো, তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করলেন। ক্লিয়ার? অনেকে কিন্তু এটা নিয়ে ভেজাল লাগে। কিন্তু শ্রী বসন্ত রঞ্জন রায়ের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নেই। এই শ্রী বসন্ত রঞ্জন রায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। ওকে, তিনি 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, লেখেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, বয়াকারে বা, কয়ের সুকারে কু, ডয় বিন্দু রয় আকার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার, লেখেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের, গ্রামটার নাম কি? কাকিল্লা গ্রামের, এটা কিন্তু বন বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের, অত কঠিন লেখার দরকার নাই,
যে লেখেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচার চালা থেকে। কি লিখবেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের, একজন গ্রামের গৃহস্থ আর কি, যে গরু ছাগল আর কি পালে, এরকম দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লিখেছেন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে, গোয়াল ঘরের মাচার চালা থেকে আর কি, গোয়াল ঘরের মাচা থেকে তুলট কাগজে। কি লিখবেন? তুলট কাগজে, তস্কের তুলট, তুলট কাগজে, তুলট কাগজে হাতে লেখা, তুলট কাগজে হাতে লেখা, তুলট কাগজে হাতে লেখা, তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। আমাদের সাথে আছেন সীমা মুমু আছেন, অনেকজনকে মেনশন করে অসংখ্য ধন্যবাদ সীমা মুমুকে। মাহিয়া মাহি বাংলা সিনেমার তুমুল এক সময়ের নায়িকা, তাই না? মাহিয়া মাহি, আমি তার খুব ভক্ত, আমার খুব ভালো লাগে তাকে। মাহিয়া মাহি অনেকদিন পরে স্যার, ও গুড। দেখেন তার কি লিখলাম, কেন আমার মনে হয় একজন প্রিয় নায়িকা থাকতে পারে না? সবার শুনি পরিমণি, আমার প্রথম পরিমণির ভাল লাগতে, তখন একটু পরিমণি নিয়ে কথা বললে স্টুডেন্ট আপনারাই তো কইছেন স্যার আপনি খালি পরিমণির ভাল লাগে, কারণ আপনার এলাকা এই জন্য পরিমণির বাসা আমাদের বাসা কাছাকাছি না, এই জন্য সবাই কইতো, এই জন্য দিলাম পরিমণির বাদ দিয়ে। এবার ছিল একটু মাহিয়া মাহি, তাও দেখি আবার কার সাথে জানি ফোনালা ফাঁস করে, কই যাম আমি, একদম ভালো লাগলেও দোষ, না লাগে। আপনারাই তো প্রশ্ন স্যার আপনার ফেভারিট নায়িকা কে, নাম কার এরকম কোন, তার একটু ভালো লাগে তারই দেখি ভেজাল। আচ্ছা দেখেন রকি আহমেদ স্যার আছি রাজশাহী থেকে, ওকে ইনশাল্লাহ রাজশাহী থেকে, বাহ। এখন দেখেন তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করলেন কে? শ্রী বসন্ত রঞ্জন রায়। ঠিক আছে, কোথা থেকে? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকটবর্তী, ঠিক আছে, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাথা থেকে। এবার বিশেষ পরীক্ষা আসছিল না? আসছিল, আমি ক্লাসের আগে পড়াইছিলাম, যারা পুরাতন আমার ক্লাস করেছিলাম কি পড়াইছিলাম, কখন তো পড়ছিল, ঠিক আছে না? দেখেন উনি একখানে পুঁথি উদ্ধার করেন, পুঁথিখানে উদ্ধার করার পরে তিনি দেখলেন এর প্রথম একটা পৃষ্ঠা নাই, মাঝখানে দুই একটা পৃষ্ঠা নাই, শেষের একটা পৃষ্ঠা হীরা, বুঝছেন, পাওয়া গেছে। কিন্তু এই ভিতরেই পুঁথিখানির ভিতরে একখানা চিঠির মতো একটা ছিল, সিরকুট, এখানে লেখা ছিল শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তখন বসন্ত রঞ্জন রায় চিন্তা করলো যে আসলে এই গ্রন্থটার নাম কি, তাহলে হতে পারে শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ, কারণ এই পুঁথিটার উপরে তো এই পুঁথি প্রকাশের সালও দেওয়া নাই, কত সালে প্রকাশ পাইলো, ঠিক আছে, এবং এর নাম কি দেয়া নাই তো, সিরা অবস্থায় পাওয়া গেছে। এজন্য তিনি বুঝে গেছেন ওই সিরকুট দেখেই যে কাব্যটার নাম কি শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। স্যার কনফিডেন্সের নামে কি দুইটা বিসিএস আর কোচিং সেন্টার, ব্যাপারটা একটু ক্লিয়ার কাইন্ডলি করেন। দেখেন আমাদের বিশেষ কনফিডেন্স এটা হলো আমাদের লায়ন মোহাম্মদ গিয়াস মরহুম, এই লায়ন মোহাম্মদ গিয়াস স্যার প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান, এবং তার যে সহধর্মিণী আছেন লায়ন তাসলিমা গিয়াস, তিনি কিন্তু এটা পরিচালনা করতেছেন, ঠিক আছে। আমাদের বিসিএস কনফিডেন্স কিন্তু এটাই হলো মূল বিসিএস কনফিডেন্স, সে অনেক আগে থেকে কিন্তু এটা প্রতিষ্ঠিত, আমরা এটাই কিন্তু লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স, এই সৌজন্য কিন্তু আজকে ক্লাসটা আপনারা দেখতেছেন। আচ্ছা তাহলে এখন তিনি উদ্ধার করলেন, এরপর উদ্ধার করে পর দেখলেন যে এর ভিতরে কি কি লেখা, উনি দেখলো এটা একদম খাঁটি বাংলা ভাষায় লেখা কাব্যটা। ওকে, এবার আমরা দেখি এই কাব্যটার ভিতরে কোন কোন জিনিসগুলো আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখেন এই কাব্যে শ্লোক সংখ্যা, শ্লোক আছে কতটি? শ্লোক সংখ্যা কয়টি এ কাব্যে? 161টি আছে শ্লোক। শ্লোক কতটি? 161টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পরীক্ষা আসতে শ্লোক আছে কতটি? বিল্লাল হোসেন লিখছেন স্যার আমার নামটা কিন্তু বলেন নাই, আমি কি শুধু মেয়েদের নাম বলি? হ্যাঁ, আমি কি ছেলেদের নাম বলি না? আমাকে সবচেয়ে বেশি লাভ করে ছেলেরাই। দেখেন এখানে কমেন্ট লিখতেছে ছেলেরা বেশি লিখতেছে না, দেখেন এখানে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি না, তারপরে বেশি লাভ করে কারা? এরাও করে। ওকে ওকে, আচ্ছা এবারে দেখেন
তাহলে এই কাব্যের শ্লোক সংখ্যা কয়টি? 161। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পদ সংখ্যা কয়টি? গুড। এ কাব্যে পদ সংখ্যা কত? 418টি। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে পুঁথির সংখ্যা কয়টি? পুঁথি বানান মনে আছে? পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নাই, বারবার বলি আমি। পসা বানানেও কোনো চন্দ্রবিন্দু নাই, তেমনি পুঁথি বানানেও কি কোনো চন্দ্রবিন্দু নাই। মাশাআল্লাহ, আপনারা অনেকেই মেরেছেন। পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নাই কিন্তু। এ কাব্যে পুঁথির সংখ্যা কয়টি? এ কাব্যে পুঁথি আছে কতটি? 452টি। 452টি। এটা একটু মনে রাখতে হবে। লেখেন, পুঁথির সংখ্যা কয়টি? 452টি। তথ্যগুলো দেখলাম। এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গানের রাগ আছে কতটি? আমরা জানি চর্যাপদে গানের রাগ ছিল 16টি, আর এখানে রাগ কি? 32টি গানের রাগ আছে। লেখেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বা এ কাব্যে গানের রাগ আছে 32টি। গানের রাগ আছে 32টি। লিখছেন? এখন একটা দেখেন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যিনি লিখলেন, বরুচণ্ডী দাস, এর একটা উপাধি আছে, কঠিন একটা, দ্বিদুর্লভ একটা উদাহরণ। বস্কের বি, এই দয়ের নিচে বফালা, আর একটা দয়ের নিচে বফালা, লয় লয় ব, উচ্চারণটা কঠিন, দ্বিদুর্লভ। এটা হলো কি? এই বসন্ত রঞ্জন, সরি, বরুচণ্ডী দাসের কি না, এটা কার উপাধি? বসন্ত রঞ্জন রায়ের উপাধি। অর্থাৎ এই কাব্যটা যিনি উদ্ধার করেন তার নাম কি? শ্রী বসন্ত রঞ্জন রায়। তার উপাধি কি? বিদুর্লভ। এটা নবদ্বীপের রাজা ভুবন মোহন তাকে এই উপাধিটি দেয়। লেখেন, এই উপাধিটি কার? শ্রী বসন্ত রঞ্জন রায়ের একটা উপাধি। উপাধিটি কে দিল? নবদ্বীপের রাজা ভুবন মোহন। নবদ্বীপের রাজা ভুবন মোহন তাকে এই উপাধি দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে আসতে পারে, বসন্ত রঞ্জন রায়কে এই দ্বিদুর্লভ, এই যে বিদুর্লভ উপাধিটি কে দেয়? নবদ্বীপের রাজা ভুবন মোহন, ভৈরস্যকের ভূ বনা, ভুবন মোহন তাকে এই উপাধিটি দেয়। মনে থাকবে? যে নবদ্বীপের রাজা ভুবন মোহন তাকে এই বিদুর্লভ উপাধিটি দেয়। কে দেয়? নবদ্বীপের রাজা ভুবন মোহন। কাকে উপাধিটা দিল? এটা বসন্ত রঞ্জন রায়কে। ক্লিয়ার? এরপরে দেখেন, আচ্ছা, এরপরে দেখেন, আমরা এতটুকু লিখলাম। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের কাব্য? এই প্রশ্নটা কিন্তু একবার এসেছিল জব নিয়োগ পরীক্ষায়। নাট্যগীতি। লেখেন, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হলো নাটগীতি অথবা নাট্যগীতি। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন হলো নাটগীতি অথবা নাট্যগীতি। একবার কিন্তু এসেছে প্রশ্নটা। লিখেছেন? আচ্ছা, এরপরে দেখেন, তার গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের কাব্য? নাটগীতি অথবা নাট্যগীতি, কারণ এটা অভিনয়ের মাধ্যমে দেখানো হয়। এবারে লেখেন, রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? রস সঞ্চালনের দিক থেকে লেখেন, রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? ধামালি। লেখেন, রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো ধামালি। ধামালি বানান ধয়কারে ধাম, ময়কারে মা, লয় রসিকারে লি। শুনেন, অনেকে কমেন্টে লিখতেছেন স্যার ভর্তির সুযোগ আছে, কিভাবে ভর্তি হবো? খেয়াল করেন, আমাদের দেখেন স্ক্রিনের নিচে দেয়া আছে একদম সুন্দর মতো মোবাইল নাম্বার, হটলাইন নাম্বার, কোল্ড নাম্বার না কিন্তু, একদম হটলাইন নাম্বার। সুন্দর মতো হটলাইন নাম্বারগুলো আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করেন। তাহলে আমি পরের প্রশ্নটা কি বললাম? রস সঞ্চালনের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? ধামালি। এখন অনেকের মনে প্রশ্ন জাগে, স্যার ধামালি মানেটা কি? ধামালি কি? স্টার দিয়ে লেখেন, যে ধরনের সাহিত্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে ধামালি কাব্য বলে। হাসলেন কেন? লুচ্চা তো একটা ভালো শব্দ, হিন্দি শব্দ। লুচ্চা শব্দটা তো আর খারাপ না, তাই না? লেখেন, যে ধরনের সাহিত্যে কপট, ভণ্ডামি, কপট
কপট, কপট। তাহলে যে ধরনের সাহিত্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে কি বলে? সে কি সুন্দর! এটা লিখতে হবে, কারণ এটা আমাদের লেখা আছে তো বইয়ে, তাই না? পরীক্ষা আসতে পারে যে ধামালি কি বা ধামালি কাব্য কাকে বলে। ধামালি কাব্য কাকে বলে? যে ধরনের সাহিত্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে। লুচ্চামি মানে কিন্তু রস্বইকার, আবার দীর্ঘিকার না কিন্তু। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ কি পারেন কেউ? লুচ্চামি কি? আচ্ছা, বা যে ধরনের সাহিত্যে কপট, ভণ্ডামি এবং লুচ্চামি থাকে তাকে কি বলে? ধামালি কাব্য বলে। ওকে, বাহ, দেখছেন আমাদের রাসেল মির্জা লিখে দিয়েছেন কত সুন্দর ভাবে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে দেখেন প্রকরণের দিক থেকে, প্রকরণ প্রকরণ প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? পদাবলী। প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো পদাবলী। প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কি? দেখেন সীমা মুমু লিখছেন দুষ্ট, তার দুষ্ট বানানটা ভুল। আজকে দুষ্ট বানানটা শিখাই দিই। মেয়েরা অনেক সময় ছেলেদের পরে এই দুষ্টু, দুষ্ট না দুষ্টু, এই যে দুষ্টু পোলাপান, এই যে দুষ্টু, দুষ্ট বানান কিন্তু এই হলো দুষ্টু। কারেক্ট বানানটা শিখছেন? সুষ্ঠু, সুষ্ঠু না, কি বলতে হবে? সুষ্ঠু। এই যে দুষ্টু, সুষ্ঠু, এই হলো বানান, দেখছেন? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? পদাবলী বানান কি রস্বইকার নাকি দীর্ঘইকার? রস্বইকার। নিয়মটা শিখে নেন সবাই। বলি বা আবলি যুক্ত শব্দের বানানে রস্বইকার হয়। যেমন ব্যাখ্যা বলি, প্রশ্নাবলী, নিয়মাবলী, শর্তাবলী, পদাবলী, বাহুবলী, বলাবলী, বিষয়াবলী, কার্যাবলী, পাঠাবলী, কুত্তাবলী। ঠিক আছে না? তার মানে বলি বা আবলি যুক্ত শব্দের বানানে কি হবে? রস্বইকার। মনে থাকবে? তাহলে পদাবলী বানান কি? রস্বইকার। বিষয়াবলী, কার্যাবলী, নিয়মাবলী, যত বলি মারবেন সবই কি? রস্বইকার। তাহলে আমরা লিখলাম প্রকরণের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? পদাবলী। ক্লিয়ার? এবার লেখেন কাহিনী বা বর্ণনার দিক থেকে, কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? বাহ, প্রেম গীতি। এখন কাহিনী বানানটা কিন্তু ভুল লিখছেন। এবারে এবারে দেখেন বোর্ডের দিকে তাকান। কাহিনী বানান কয়েকারে কা, হয়রস্বীকার হি, দন্তন্বয় রস্বইকার। এ হলো কাহিনী। কারণ কাহিনী হলো হিন্দি শব্দ। আমি বানানীতির ক্লাসে পড়িয়েছিলাম যে সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হবে। সুতরাং কাহিনী হলো হিন্দি শব্দ, বানানটা কি হবে? রস্বইকার। কিন্তু দেখেন অনেকে কিন্তু কাহিনী বানানটা আমরা এভাবে লেখেন, তাই না? এটা ভুল বানান, এটাই হলো কারেক্ট। লেখেন কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো কি? প্রেম গীতি। লেখেন কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন হলো প্রেম গীতি। যেহেতু লেখেন আমাদের বিল্লাল হোসেন আছেন ফরিদপুর থেকে, অসংখ্য ধন্যবাদ বিল্লালকে। ফরিদপুর দেখাবে মাসে মনে হয় যাবো, 19 তারিখ ফরিদপুরে দেখা হবে, ফরিদপুর শাখা দেখাবে 19 তারিখ। আচ্ছা, লিখেছেন? কি বললাম? কাহিনী বা বর্ণনার দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কোন ধরনের কাব্য? প্রেম গীতি। লিখেছেন? গুড। এবার স্টার দিয়ে লেখেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতটি খণ্ড আছে? আবার আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা ভাষায় লেখা, একদম খাঁটি বাংলা। এটি কোন ছন্দে রচিত? আমরা জানি যে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কিন্তু এটা ত্রিপদী পয়ার ছন্দে রচিত, অথবা পয়ার ত্রিপদী ছন্দে রচিত। এটি কোন ছন্দে রচিত? পয়ার ত্রিপদী ছন্দে রচিত। এটা আসতে পারে, কারণ চর্যাপদটা কিন্তু এসে গেছে আমাদের বিসিএস পরীক্ষায়, যে চর্যাপদ কোন ছন্দে রচিত। তাহলে আসতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোন ছন্দে রচিত। তাহলে কোন ছন্দে? পয়ার ত্রিপদী ছন্দে রচিত। ওকে, আব্দুল্লাহ মামুন আছেন আমাদের ভোলা থেকে, পাবনা থেকে আছেন আব্দুল হালিম, বা অনেক আছেন, আনোয়ার মাহমুদ আছেন চট্টগ্রাম থেকে, কিশোরগঞ্জ থেকে আছেন জাহাঙ্গীর আলম। মাঝে মাঝে দেখবো আর পড়বো। ওকে, তাহলে আমরা লিখলাম। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতটি খণ্ড আছে? 13টি। লেখেন খণ্ড সংখ্যা 13টি।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট কতটি খণ্ড আছে? আর আপনারা শেয়ার দিচ্ছেন তো, যারা শেষে জয়েন করেছেন সবাই একটু শেয়ার করেন, আজকে ক্লাসটা একটু শেয়ার করেন। লিখেছেন? মানে এখানে 13টা খণ্ড। 1 নম্বর খণ্ডের নাম কি? জন্মখণ্ড। এই জন্মখণ্ড থেকে কিছু কিছু প্রশ্ন আসতে দেখা যায়। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে যে কৃষ্ণের পালিত মায়ের নাম কি? জনতা ব্যাংক নিয়ে পরীক্ষা এসেছিল। এবং আবার কিছু কিছু চাকরি পরীক্ষা এসেছে যে রাধার স্বামীর নাম কি। ওকে, খেয়াল করেন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে হিন্দু ধর্মের সামান্য মিল আছে, অতটা মিল নাই। মানে ভিতরে কাহিনী হালকা হালকা মিল আছে, কিন্তু এমনি অন্য অন্য দিক থেকে মিল নাই, কারণ এটা একটা কাব্য, বরুচন্ডী দাস লিখেছেন, ঠিক আছে, মিল নাই। আচ্ছা, যাই হোক, এবার আমরা লিখি জন্মখণ্ডটা, একটু প্রশ্ন আসতে পারে এখান থেকে। জন্মখণ্ড, দ্রুত লেখেন জন্মখণ্ড। জন্মখণ্ড, হৃদয় খান লিখছে লাভ ইউ স্যার, কিন্তু কোনো মেয়ে লেখে না, দেখছেন? ছেলেরা কতবার আই লাভ ইউ লিখছে, দেখছেন? বাহ। আমাদের আলামিন আছেন বরিশাল থেকে, বরিশাল শাখায় দেখা হবে এ মাসে 21, 22, 23, 3 দিন থাকবো বরিশালে। আচ্ছা, এখানে দেখেন জন্মখণ্ড, এখানে মূলত দেখানো হয়েছে কি, একটা প্রশ্ন আসতে পারে, কৃষ্ণের পৃথিবীতে আগমনের একমাত্র কারণ কি ছিল? মথুরার ভোজবংশীয় রাজা কংসকে হত্যা করা। এই কংস ছিল একজন অত্যাচারী রাজা, এবং সে ছিল ওই মথুরার রাজা এবং কৃষ্ণের আপন মামা। ক্লিয়ার? তাহলে লেখেন কৃষ্ণের পৃথিবীতে আগমনের একমাত্র কারণ, এই জন্মখণ্ডের ভিতরে স্টার দিয়ে লেখেন, কৃষ্ণের পৃথিবীতে আগমনের একমাত্র কারণ ছিল, দ্রুত লেখেন, কি লিখবেন? কৃষ্ণের পৃথিবীতে আগমনের একমাত্র কারণ কি? মথুরার ভোজবংশীয় রাজা, মথুরার ভোজবংশীয় রাজা কংসকে হত্যা করা। এমন ভাবে পড়তে হবে যাতে এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে রিটেনে একটা প্রশ্ন আসে 3 নম্বরে, যাতে ওটাও আমরা পারি। বিশেষ লিখিত পরীক্ষায় কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসে 3 নম্বরের। মথুরার ভোজবংশীয় রাজা কংসকে হত্যা করা। কংস, ক অনুস্বার দন্তস্বার। লিখছেন? দেখছেন এখন আই লাভ ইউ কতজনে লিখতেছে, তাই না? ভালো, তো এটাই হলো মানুষের আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। লিখছেন? উরে আইছে রে, এই ভালোবাসা চেয়ে চেয়ে নিতে হয়, ঠিক আছে না? সব কথা কি মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। আচ্ছা, তাহলে কি লিখলাম? ভোজ বংশীয় রাজা কংসকে হত্যা করার জন্য পৃথিবীতে আসছিলেন কে? কৃষ্ণ। ওকে, এখন কৃষ্ণের জন্মস্থান কোথায় তাহলে? ওই মথুরার কংস রাজার কারাগারে। লেখার দরকার নাই, শুনে রাখেন। তাই এই কৃষ্ণের জন্ম কিন্তু মথুরার কংস রাজার কারাগারে তার জন্ম। জন্ম পর তার পিতামাতা কিন্তু জানে যে আমাদের এই সন্তানকে মেরে ফেলবে কংস রাজা, তাই তাকে যমুনা নদীর আরেক প্রান্ত বৃন্দাবনে তাকে পাঠিয়ে দেওয়া হলো। তাই কৃষ্ণ জন্ম হলো কংস রাজার কারাগারে, কিন্তু লালিত পালিত হলে বড় হলো কোথায়? বৃন্দাবন। এই বৃন্দাবন শব্দের অর্থ হলো তুলসী বন। বৃন্দাবন শব্দের অর্থ কি? তুলসী বন। তা বৃন্দাবন দেখেন মাঝখানে একটা যমুনা নদী ছিল, অর্থাৎ ভাগীরথী নদী বলা হয়। এই যমুনা নদীর এক প্রান্তে মথুরা, আর এক প্রান্তে কি? বৃন্দাবন। এখানে সে বড় হতে থাকলো। এখন পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিল জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষায়, যে কৃষ্ণের পালিত পিতার নাম কি? নন্দগোপ। কৃষ্ণের আসল পিতার নাম কি? বসুদেব। কৃষ্ণের আসল পিতার নাম কি? বসুদেব। আর মায়ের নাম কি? দেবকী। এবং কৃষ্ণের তাহলে পালিত পিতার নাম কি? নন্দগোপ। আর পালিত মায়ের নাম যশোদা। এটা পরীক্ষা আসছিল, লিখে রাখেন। কৃষ্ণের পালিত মায়ের নাম যশোদা। লিখছেন? লিখেছেন? লিখেছেন? অনেকে কমেন্ট লিখতেছেন, কমেন্ট খালি কইরেই যান, আমি মাঝে মাঝে দেখতে থাকি আপনাদের, তাই না? আচ্ছা, তাহলে কি লিখলাম? এই পালিত, তার পালিত পিতার নাম কি? নন্দগোপ। পালিত পিতার নামটা যেহেতু কোনো চাকরি পরীক্ষা আসেনি, আসতে পারে নন্দগোপ। পালিত পিতার নাম কি? নন্দগোপ। এই তারাই মূলত এই কৃষ্ণকে লালিত পালিত হতে করে, বড় করে তোলে। আর কৃষ্ণের তখন পরিচয় হয় একজন রাখাল বালক হিসেবে। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের প্রধান পরিচয়টা কি ছিল? একজন রাখাল বালক।
সে বাঁশিবাদক, তার প্রধান গুণটাই ছিল একজন দক্ষ বংশীবাদক। অর্থাৎ এমন সুন্দর সে বাঁশিতে সুর তুলতে পারতো যে বাঁশির সুরে আমরা জানি এর আগে ১৬০০ রমণী ক্রাশ খেয়েছিল কার প্রতি? এই কৃষ্ণের প্রতি। আমরা সেই যে একটা খণ্ড আছে, নাম কি? বৃন্দাবন খণ্ড। এই বৃন্দাবন খণ্ডেই আমরা দেখব যার সুরে কি পাগল হয়েছিল ১৬০০ রমণী। ঠিক আছে, একজন দুইজন না, আর রাধা তো আছেই। ঠিক আছে, তা যাই হোক, কৃষ্ণের প্রধান পরিচয় কি? বংশীবাদক। এটা গুণ তার, এটা প্রধান গুণ হলো বংশীবাদক, প্রধান পরিচয় হলো রাখাল বালক। লেখা লাগবে আসল পিতার নাম, লিখে রাখবেন বসুদেব। কৃষ্ণের আসল পিতার নাম কিন্তু বসুদেব, ব দন্ত সরস্বকার দেব। এই আসল পিতার নাম বসুদেব, আর মায়ের নাম দেবকী। আর মায়ের নাম কি? দেবকী। লেখেন লেখেন, দ্রুত লেখেন। লিখছেন? আচ্ছা দেখেন, এখন আমরা চলে যাই কোথায়? ওই বৃন্দাবনে আরেক ফ্যামিলি, ঘোষ বা গোয়ালা ফ্যামিলিতে জন্ম লাভ করলো আমাদের রাধা। ঠিক আছে, রাধা। রাধার পিতার নাম সাগর গোপ অথবা সাগর গোয়ালা। লেখার দরকার নেই, এগুলো এমনি মনে রাখেন, সাগর গোপ অথবা সাগর গোয়ালা। আর মায়ের নাম হলো পদুমিনী। কার মায়ের নাম? রাধার মায়ের নাম হলো পদুমিনী। এই ফ্যামিলিতে জন্ম লাভ করলো কে? রাধা। এখন দেখেন, এই যে রাধার স্বামীর নাম কি? এটা কিন্তু পরীক্ষা আসে, লেখেন আয়ান ঘোষ অথবা আইহন ঘোষ। রাধার স্বামীর নামটা লিখে রাখেন। কোথাও লেখা থাকে আয়ান ঘোষ, আবার কখনো বলা হয় আইহন ঘোষ, একই ব্যক্তি কিন্তু, অথবা গোপ। দেখেন, স্যার ফার্মগেট ফ্রি ক্লাস কবে করবেন? এই সাইফুল রানী, ফার্মগেট তো আমাদের এখনই তো ক্লাস চলতেছে, ফার্মগেট থেকেই তো আমাদের, তাই না? ফার্মগেট থেকেই তো চলতেছে আমাদের। জোনাকি লিখছেন, শিখা লিখেছেন, অনেক আছে। ওই যে ফার্মগেট আমাদের ফ্রি সেমিনার আছে, ফ্রি ক্লাসের সময়টা বলে দেওয়া হবে। আচ্ছা, এটা লিখেছেন, এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসছে যে রাধার স্বামীর নাম কি। খেয়াল করেন, এই ব্যক্তি যে আয়ান ঘোষ অথবা আয়ান ঘোষ, ইনি বাংলা সাহিত্যে নপুংসক হিসেবে পরিচিত। কি হিসেবে? নপুংসক। তবে বাংলা সাহিত্যে নপুংসক বলা হয় কাকে? এই আয়ান ঘোষকে, মনে থাকবে। বাংলা সাহিত্যে নপুংসক বলা হয় কাকে? এই আয়ান ঘোষ। এই কৃষ্ণের পালিত মায়ের নাম কি ছিল মনে আছে? যশোদা। এই যশোদার আপন ভাই হলো এই আয়ান ঘোষ। যশোদার আপন ভাইকে আয়ান ঘোষ। সে দৃষ্টিকোণ থেকে কৃষ্ণের সাথে রাধার সম্পর্ক কি হয়? মামি হয়। এবার ক্লিয়ার, বুঝছেন? ক্লিয়ার তো? আত্মীয়তা বুঝে গেছেন? মানে আসল মাম্মি কিন্তু না, ওই যে আয়ান ঘোষ হলো যশোদা আপন বোন, সেই হিসেবে এই দৃষ্টিকোণ থেকে তার পরিচয় মামি। তাদের সম্পর্ক কি হয়? মামি। তাহলে কি এটা? বাংলা সাহিত্যে নপুংসক বলা হয় কাকে? আয়ান ঘোষ। এই নপুংসক শব্দের অর্থ হলো পুরুষত্বহীন। নপুংসক শব্দের অর্থ কি? পুরুষত্বহীন। লিখেছেন? গুড। আচ্ছা, এখন দেখেন, আমাদের জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? 3টি। অনেকগুলো চরিত্র আছে, তাহলে লেখেন এই শ্রীকৃষ্ণ কীর্তন শর্টকাটে লেখেন, এই কাব্যের প্রধান চরিত্র হলো 3টি। 3টি, দ্রুত লেখেন। চরিত্র কয়টি? 3টি। রাধা, কৃষ্ণ, বড়াই। সহজ একটা প্রশ্ন, রাধা, কৃষ্ণ, বড়াই। বড়াই সম্পর্কে আমরা একটা জানি, পরীক্ষা আসে যে রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? বড়াইকে। এই প্রশ্নটা বারবার চাকরি পরীক্ষা আসছে। রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কাকে? বড়াইকে। লিখছেন? রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় বড়াইকে। দ্রুত লেখেন। লিখছেন? লিখছেন? রাধা কৃষ্ণের প্রেমের দূতি বলা হয় কবে? বড়াইকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন লেখেন, বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম হলো কি? বড়াই। দ্রুত লেখেন। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বড়াই। একজনে কমেন্ট লিখছেন, তৌহিদুল ইসলাম, স্যার এগুলো পরীক্ষায় আসে না, প্রশ্ন কি আপনি করেন? কথা কন না কেন? যখন পরীক্ষায় আসলো, ব্যাংক নিয়োগ পরীক্ষায়, যে রাধার স্বামীর নাম কি, এর আগে কিন্তু বাঙালি পড়ে নাই, তখন কিন্তু বাঙালি কি করা শুরু করলো? পড়া শুরু করলো। বাঙালি কিন্তু আগে পড়ে নাই যে সূর্যপথ কোন ছন্দে রচিত।
যখনই বিশেষ পরীক্ষা আসে তখনই পড়া শুরু করো বাঙালি, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা সাহিত্যের প্রথম মানব চরিত্রের নাম কি? বড়াই। এটা প্রশ্ন কিন্তু আসে না এখনো চাকরি পরীক্ষায়, যখন আসবে তখন বাজারে গাইড বই অ্যাড হবে, তারপর আবার কি করবে? লিখবে। আপনি মনে করেন যেটা ব্যতিক্রম, যেটা আসবে, আপনি তো এগিয়ে থাকলেন, তাই না? পড়লে লাভ কেন? আপনি যদি বাজারে গাইড বই কিনে যদি আপনি যদি বিসিএস এ টিকতেন তাহলে তো হয়েই যেত। আগের বিসিএস ভুলে যান যে আগের 100 নম্বর প্রিলি আসতো, সেখান থেকে আপনি 50, 60, 55 খালি বিগেস্ট জব সলিউশন পড়লেই কিন্তু হয়ে গেল। এত সহজ না চাকরি পরীক্ষার প্রশ্ন, যেটা ব্যতিক্রম আসে এটাই আমাদের পারলে আপনার চাকরিটা হয়ে যাবে। এখন দেখেন একটা যে আমাদের হাই স্কুলের যে নিয়োগ পরীক্ষাটা আসতেছে, এখানে কোনো রিটেন নাই, তার মানে প্রিলি, তার মানে সর্বোচ্চ নম্বরধারী যিনি হবেন তিনি কি তার চাকরিটা হয়ে যাবে, তিনি ভাইবার জন্য ডাক পাবেন। আপনার কত নম্বর এগিয়ে থাকতে হবে, একটা নম্বরের দাম চিন্তা করেন, বলেন। এত কিছু লেখার দরকার আছে কোন? না না, এত লেখার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এরপরে লেখেন। আচ্ছা আমরা লিখছি বড়াই চরিত্রটা শেষ। বাংলা সাহিত্যে প্রথম মানব চরিত্রের নাম কি? বড়াই। ক্লিয়ার এটা? তা এখানে দেখেন এরকম আমাদের খণ্ড আছে অনেকগুলা। জন্মখণ্ড, দান খণ্ড, দান মানে কি? বিনিময়। জন্মখণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, কালীয় দমন খণ্ড, বৃন্দাবন খণ্ড, ঠিক আছে না? লাস্ট খণ্ড হলো বিরহ খণ্ড, একদম লাস্ট খণ্ডটার নাম কি? বিরহ খণ্ড, মনে থাকে জানো? আচ্ছা যাই হোক, এবারে আমরা এরপরে আমরা কি শিখবো? বৈষ্ণব পদাবলী। নেক্সট টপিকটার নাম কি? বৈষ্ণব পদাবলী। পদাবলী বানানের রস্বইকার, বৈষ্ণব পদাবলী লেখেন। টপিকটার নাম কি? বৈষ্ণব পদাবলী। চমৎকার একটা টপিক, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেই থাকে কিন্তু। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে একবার প্রশ্ন ধরলে পরপর পরের বার আবার ধরে না, বা 2 বছর পরে ধরে, এরকম হয়। ক্লিয়ার? কিন্তু বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু টার্গেট বেশি নাই, এখান থেকে অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এখন বৈষ্ণব পদাবলী টপিকটা লিখছেন। এখানে একটা কনফিউশন প্রশ্ন আসে, বিশেষ পরীক্ষা এসেছিল যে পদ বা পদাবলী বলতে কি বোঝায়। তাহলে এখন পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্থিতিমূলক রচনা। পদ বা পদাবলী বলতে বোঝায়, স্যার আজকে কি কি পড়াবেন দেখি কত দূর যেতে পারি আমরা, তাই না? পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্থিতিমূলক রচনা। লিখছেন? পদ্মাকারে রচিত দেবস্থিতিমূলক রচনা। তাহলে পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্থিতিমূলক রচনা। ক্লিয়ার? পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত দেবস্থিতিমূলক রচনা। লিখেছেন? এখন যদি বলে বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায়, লেখেন, স্টার দিয়ে লেখেন। বৈষ্ণব পদাবলী বলতে বোঝায়, স্টার দিয়ে লিখবেন, বৈষ্ণব পদাবলী বলতে বোঝায় বৈষ্ণবীয় ধর্মের, বৈষ্ণব পদাবলী বলতে বোঝায় বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। তাহলে বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায়? বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। ক্লিয়ার? এখন মনে একটা প্রশ্ন আসে, স্যার এই বৈষ্ণব পদাবলী সাহিত্য রচিত হয় কত সালের দিকে? এটা হলো 1400 সালের শুরুতে, আর এটা কি 1400 সালের শেষের দিকে। দেখেন, বৈষ্ণব পদাবলী সাহিত্য রচিত হয় 1400 সালের শেষের দিকে। 1400 সালের শেষের দিকে লেখেন, 1400 সালের শেষের দিকে। কিন্তু এটি বিকাশ লাভ করে 16 শতকে। কিন্তু এটি বিকাশ লাভ করে কখন? 16 শতকে এটি বিকাশ লাভ করে। কিন্তু এটি 16 শতকে বিকাশ লাভ করে। দ্রুত লেখেন। কিন্তু এটি 16 শতকে কি করে? বিকাশ লাভ করে। এখন দেখেন একটা প্রশ্ন আসে, কনফিউশন প্রশ্ন, যে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? আর একটা প্রশ্ন আসে, মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বলা হয় কোন কাব্যকে?
মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা বলা হয় কোন গ্রন্থকে? তাহলে মধ্যযুগের অনেকের বইয়ে দেয়া আছে বা অনেক জায়গায় বলে যেটা শ্রীকৃষ্ণ কীর্তন, না, এটা হলো মধ্যযুগের প্রথম গ্রন্থ। আর যদি বলে মধ্যযুগের সবচেয়ে রসোত্তন্ন সাহিত্য কোনটা, মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ কাব্য কি, শ্রেষ্ঠ গ্রন্থ কি, তাহলে উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। দেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল, দেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল, লেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল অবলিক দিয়ে লেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য, মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল অবলিক দিয়ে লেখেন মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য, মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য কি, বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। লিখছেন? দ্রুত লেখেন। লিখছেন? লিখছেন? এখন এই যে বৈষ্ণব পদাবলী বা সাহিত্য লিখেছেন, একজন দুইজন না, অনেকেই লিখেছেন এই বৈষ্ণব পদাবলী বা সাহিত্য কিন্তু লিখেছেন। এই সাহিত্যের মূল থিম হলো কৃষ্ণ লীলা। তাহলে দেখেন বৈষ্ণব পদাবলীতে মূলত দেখানো হয়েছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক। দেখেন বৈষ্ণব পদাবলীতে মূলত দেখানো হয়েছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক। বৈষ্ণব পদাবলীতে মূলত দেখানো হয়েছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক। ওকে, বৈষ্ণব পদাবলীতে মূলত দেখানো হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কি সম্পর্ক। ক্লিয়ার? এখানে কৃষ্ণ হলো পরমাত্মার প্রতীক। দেখেন এখানে কৃষ্ণ পরমাত্মার প্রতীক, এখানে কৃষ্ণ পরমাত্মার প্রতীক এবং রাধা জীবাত্মার প্রতীক। এখানে কৃষ্ণ পরমাত্মার প্রতীক এবং রাধা কি জীবাত্মার প্রতীক, অর্থাৎ প্রাণীকুল বা মনুষ্যকুল, অর্থাৎ প্রাণীকুল বা মনুষ্যকুল। রাধা হলো জীবাত্মার প্রতীক, রাধা কি জীবাত্মার প্রতীক, আর কৃষ্ণ এখানে কি পরমাত্মার প্রতীক। অর্থাৎ মানুষ, এই রাধা হলো আমাদের জীবাত্মা বা প্রাণীকুল বা মনুষ্যকুল। এই মনুষ্যকুলের সাথে স্রষ্টা বা সৃষ্টির যে একটা রিলেশন, এই সম্পর্কটাই মূলত দেখানো হয়েছে কোথায়, এই বৈষ্ণব পদাবলীতে বা বৈষ্ণব সাহিত্যে। ক্লিয়ার? স্টার দিয়ে লেখেন বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি হলেন, যারা সবচেয়ে বিখ্যাত। দেখেন বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি হলেন, বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি। কি লিখবেন? বৈষ্ণব পদাবলীর 4 বিখ্যাত মহাকবি: বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, কবিরাজ। এই কবিরাজ কিন্তু গোবিন্দ দাসের উপাধি। লেখেন বিদ্যাপতি, চণ্ডীদাস, 3 নম্বরে জ্ঞানদাস, 4 নম্বরে কি গোবিন্দ দাস। গোবিন্দ দাস কবিরাজ লিখবেন। লিখেছেন? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। গোবিন্দ দাস কবিরাজ। আর একটা প্রশ্ন আসতে পারে যে মুসলমানদের ভিতরে কে প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন? স্টার দিয়ে লেখেন মানে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। লেখেন মুসলমানদের মধ্যে প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন, মুসলমানদের মধ্যে প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন শেখ কবির। শেখ কবির এই বেটাই কিন্তু প্রথম একদম। আর মুসলমানদের মধ্যে প্রথম বৈষ্ণব পদাবলী বা সাহিত্য লিখেছেন শেখ কবির। শেখ কবির ব্র্যাকেটে লিখে রাখেন প্রথম, এ কিন্তু প্রথম। এরপর কমা দিয়ে লেখেন শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ কিন্তু এই রাধাকৃষ্ণ প্রেমলীলা মানে বৈষ্ণব পদাবলী লিখেছেন কিন্তু। লেখেন শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ লিখছেন শেখ ফয়জুল্লাহ। প্রথমটা আসতে পারে, এছাড়া বলতে পারে নিচের কোন ব্যক্তি বৈষ্ণব পদাবলী মুসলমানদের মধ্যে লিখেছেন। শেখ ফয়জুল্লাহ লিখেছেন, আলাউল লিখেছেন, তারপর সাবিরিত খানও লিখেছেন। এত দরকার নাই, 3 জনের নাম লিখে রাখেন উল্লেখযোগ্য: শেখ কবির, শেখ ফয়জুল্লাহ, আরেকজনকে আলাউল। ওকে, এবার স্টার মারেন। এখন একটা কনফিউশন প্রশ্ন যে পদাবলীর আদি কবি কে,
অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? এটা নিয়ে অনেকেরই ভেজাল লাগে, কনফিউশন দূর করে দিয়ে স্টার দিয়ে লেখেন। লেখেন পদাবলীর আদি কবি, লিখছেন পদাবলীর আদি কবি, অবলিক দেন, অবলিক দিয়ে লেখেন বৈষ্ণব পদাবলীর আদি কবি। পদাবলীর আদি কবি অবলিক দিয়ে কি লিখলেন? বৈষ্ণব পদাবলীর আদি কবি। উত্তরটা হবে জয়দেব। নাম কি? জয়দেব। অপশনে জয়দেব না থাকলে টিক দিয়ে আসবেন কিসে? বিদ্যাপতি। দুইজনই সংস্কৃত ভাষার কবি, খেয়াল করেন, কনফিউশন দূর করে দিই। যদি বলে পদাবলীর আদি কবিকে অথবা বৈষ্ণব পদাবলীর আদি কবিকে, উত্তর কি হবে? জয়দেব। ইজাবৎকালে যত চাকরি নিয়োগ পরীক্ষা আসছে অপশনে জয়দেব ছিল না, তখন আমরা টিক দিছি কোথায়? বিদ্যাপতি। মনে থাকবে, এই বিদ্যাপতি এও বাঙালি, জয়দেব এও কি বাঙালি, কিন্তু দুঃখের বিষয় এরা কেউ বাংলা ভাষায় এক লাইনও লেখে নাই, এক লাইনও কি তারা লেখে নাই। এই জয়দেব কিন্তু বাংলা ভাষায় একটা লাইনও লেখে নাই, সে মূলত সংস্কৃত ভাষার কবি হয়ে গেছেন। আর তিনি যে ওই যে গীত গোবিন্দম কাব্যটা লিখেছিলেন রাধাকৃষ্ণ নিয়া, এটা কিন্তু সম্পূর্ণ তিনি সংস্কৃত ভাষায় লিখেছেন। এরপরে দেখেন এই যে বিদ্যাপতি, ইনিও কিন্তু বাঙালি কবি, কিন্তু উনিও বাংলা ভাষায় এক লাইনও লেখেন নাই, তবু তিনি বাংলা ভাষায় অমর হয়ে আছেন আমাদের। এক পংক্তি না লিখেও যিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছেন, ওই ব্যক্তিটাকে বিদ্যাপতি। ইনি কিন্তু পুরুষ, আবার মহিলা না, ঠিক আছে, বিদ্যাপতি। এখন এই বিদ্যাপতি কি করছেন, ইনি কিন্তু দুইটা ভাষায় লিখছে, উনি লিখছে ব্রজবুলি ভাষা এবং সংস্কৃত ভাষা। বিদ্যাপতি কোন ভাষায় লিখছেন? উনি কিন্তু গ্রন্থ লিখেছেন বা কাব্য লিখেছেন ব্রজবুলি ভাষায় এবং কি সংস্কৃত ভাষায়, দুইটা ভাষায় লিখছেন। আর জয়দেব লিখেছেন শুধু কি সংস্কৃত ভাষায়। এবার ক্লিয়ার? অবাঙালি বলতে এরা বাঙালি বলা হয় না। আমাদের মনে করেন বাংলাদেশে অনেক আমাদের বাঙালি আছে যারা অক্সফোর্ড ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে আছে, অধ্যাপনাও করে, তারা দেখা যায় যে বাংলা ভাষায় একটা গ্রন্থ লেখেন নাই, এই জন্য তারা আবার ওই ইংরেজি কবি হয়ে গেছেন, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় যদি আসে যে বাংলা ভাষার প্রথম অবাঙালি মানে বৈষ্ণব পদাবলীর প্রথম অবাঙালি কবি কে, তাহলে কিন্তু জয়দেবকে ধরতে হবে। জয়দেব অপশন না থাকলে আবার ধরতে হবে কাকে? বিদ্যাপতিকে। ক্লিয়ার? বৈষ্ণব পদাবলী বা পদাবলীর প্রথম অবাঙালি কবিকে, এটাও যদি ধরে প্রশ্নে, আপনি জয়দেব খুঁজবেন, জয়দেব না পেলে বিদ্যাপতি টিক দিয়ে চলে আসবেন। এরপরে প্রশ্ন আসে যে পদাবলীর অথবা বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে? চণ্ডীদাস। দেখেন বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি হলেন চণ্ডীদাস। রহিমা ইসলাম সান্তালি, খুব ভালো লাগে স্যারের ক্লাস, অসংখ্য ধন্যবাদ। অনেকেই কমেন্ট লিখছেন। অ্যাঞ্জেল মৌ লিখছেন প্রতিদিন কি ক্লাস নেওয়া হয় স্যার? প্রতিদিন হয়, কিন্তু সবসময় তার ফ্রি ক্লাস হয় না। স্যার ব্রজবুলি ভাষা সম্পর্কে কিছু বলেন স্যার। আমাদের সাগর খান জিম বলেছেন স্যার ব্রজবুলি ভাষা সম্পর্কে কিছু বলেন। এই দেখছেন এতক্ষণ পর আসছেন আমাদের শারিয়ার স্যার, শারিয়ার মামুন স্যার লিখছেন বাংলার বরপুত্র জনাব নাসির স্যার। আপনারা জানেন আমাদের শারিয়ার স্যার অত্যন্ত চমৎকার একজন শিক্ষক, বাংলাদেশ বিষয়ে বলি, তাই না, যিনি প্রিলি এবং লিখিত উভয় একদম বস একজন স্যার আমাদের। উনি এই স্যার কিন্তু অনেক চমৎকার ক্লাস নিয়ে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন আমাদের এই স্যার। মানে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওকে, বলতেছি সবই বলবো, নো টেনশন। এত তাড়াতাড়ি কেন, এত তাড়া কিসে? লেখেন এটা কোন চণ্ডীদাস বলতেছি। আচ্ছা লিখেছেন এটা, তার বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবিকে? চণ্ডীদাস। ওকে, আচ্ছা এবার একটু জবাবটা দিয়ে দিই, ব্রজবুলি ভাষাটা সম্পর্কে একটু জেনে আসি, তাই তো। আচ্ছা তার আগে স্টার দিয়ে লেখেন, প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলীতে কতটি রসের সন্ধান পাওয়া গেছে? 5টি। লেখেন বৈষ্ণব পদাবলীতে 5টি রসের সন্ধান পাওয়া গেছে। বৈষ্ণব পদাবলীতে 5টি রসের সন্ধান পাওয়া গেছে। বৈষ্ণব পদাবলীতে কতটি? 5টি রসের সন্ধান পাওয়া গেছে। কি লিখেছেন? বৈষ্ণব পদাবলীতে কতটি রসের সন্ধান? 5টি। লেখার দরকার নাই, মুখে বলে দিচ্ছি, শান্ত, দাস্য, সখ্য, মধুর, বাৎসল্য। বিশেষ দেখেন একজনেতে কমেন্ট লিখছিলেন এখানে, তহদুল ইসলাম ভাই লিখেছেন এখানে একটা কমেন্ট লিখছেন, স্যার এত বিস্তারিত পড়লে হয়? কারণ 35তম বিশেষ পরীক্ষার প্রশ্ন ছিল বৈষ্ণব পদাবলীতে কোন রসের সন্ধান পাওয়া গেছে। কেউ কি পড়াইছিল, বাজারে কোনো গাইড বই ছিল যে বৈষ্ণব পদাবলীতে কোন রসের সন্ধান পাওয়া গেছে? শৃঙ্গের রস। তা দেখছেন কোথা থেকে প্রশ্ন ধরে। এর আগে কিন্তু যান তাম্বুল রাতুল হইল অধর পরশে,
এই তাম্বুল এর আগে কিন্তু জানতো না বাঙালি, যখন বিসিএস আসে তখন জানে। তো এরকম কিন্তু প্রশ্ন কিন্তু সবসময় ক্রিটিক্যাল থাকেই, আমাদের মোটামুটি পড়তে হবে। আর যে যার মেধা যতটুকু আমাদের পড়তে হবে, আমরা জানলে সমস্যাটা কি বলেন তো? আমরা যে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটু আমরা অনেকেই জানতাম না, একটু মোটামুটি জানলাম কার বা নাকি এটা কি আপনি কি শুধু শিক্ষা অর্জন করবেন কিসের জন্য? জবের জন্য? চাকরি কি সব জীবনে? জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। আচ্ছা, এবার একটা কনফিউশন প্রশ্ন দূর করে দেই, যে গীত গোবিন্দ কাব্যটিকার আর গীত গোবিন্দম কাব্যটিকার, এই দুটো কাব্য নিয়ে অনেকের কনফিউশন থাকে। দেখেন, গীত গোবিন্দ, এটা গীত গোবিন্দম একটা কাব্য, এটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। এই বইটা লিখছেন কে? জয়দেব। এটা কিন্তু রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে লেখা। আর একটা আছে গীত গোবিন্দ, গীত গোবিন্দ, এটা একটা কাব্য, এটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা, এটা সংস্কৃত ভাষায় লেখা। আর নিচে একটা ব্রজবুলি ভাষায় লেখা গীত গোবিন্দ, এই কাব্যটিকার গোবিন্দ দাস কবিরাজ। মনে রাখবেন কিভাবে? এই যে গোবিন্দ লেখাই তো আছে, গোবিন্দ দাস কবিরাজ, গোবিন্দ দাস কবিরাজ, গোবিন্দ দাস কবিরাজ। অনেকে আমার কাছে এই প্রশ্নটা কিন্তু করে, খেয়াল করে, যদি এটা একবার কিন্তু পরীক্ষা আসছিল, বাজারে বিভিন্ন গাইড বই লেখা আছে যে গীত গোবিন্দ কাব্যটিকার, অনেকে দেখে টিক মেরে দিয়ে আসছে জয়দেব। আসলে না, জয়দেব যেটা লিখেছেন ওই কাব্যটার নাম গীত গোবিন্দম, এটা সংস্কৃত ভাষায় লেখা। আর গীত গোবিন্দ এটা ব্রজবুলি ভাষায় লেখা। এই কাব্যটা লিখছেন কে? গোবিন্দ দাস কবিরাজ। কনফিউশন দূর? গুড। আচ্ছা, তাহলে এরপরে আমরা একটু ব্রজবুলি ভাষা সম্পর্কে জেনে আসি। ওকে, তাহলে লেখেন ব্রজবুলি ভাষা, টপিকটা লেখেন ব্রজবুলি ভাষা, ব্রজবুলি ভাষা। তাহলে ব্রজবুলি ভাষা কি? এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। আমি একটু বুঝিয়ে দিই, পরে আপনারা লেখেন স্টার দিয়ে, আগে বোঝার চেষ্টা করেন। বাংলা, বাংলার সাথে মিক্স করা হলো কি বাংলা একটা ভাষা, এর সাথে মিক্স করা হলো মৈথিলি ভাষা, মৈথিলি একটা ভাষা, বাংলা একটা ভাষা। এই দুই ভাষার শব্দ নিয়ে একটা কৃত্রিম ভাষা তৈরি করলো বিদ্যাপতি, একটা তৈরি করলো বিদ্যাপতি, আমাদের বিদ্যাপতি একটা ভাষা তৈরি করলো, নাম দিল ব্রজবুলি ভাষা। ঠিক আছে, তাহলে এটা একটা কৃত্রিম ভাষা, কিন্তু এই ভাষাটা কখনো মানুষের মুখের ভাষা ছিল না, এটা ছিল সাহিত্যের ভাষা। এবং বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় কোন ভাষাকে? ব্রজবুলি ভাষাকে। এটি কখনো মানুষের মুখের ভাষা ছিল না, এবং সাহিত্যকর্ম ব্যতীত এটি কোথাও খুঁজে পাওয়া যায় না। তাহলে স্টার দিয়ে লেখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় ব্রজবুলি ভাষাকে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় ব্রজবুলি ভাষাকে। লেখেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় ব্রজবুলি ভাষাকে। লিখেছেন, বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা বলা হয় কোন ভাষাকে? ব্রজবুলি ভাষাকে। লিখছেন, এবার স্টার দেন। ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি। তাহলে ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার স্রষ্টা বা আবিষ্কারক হলেন মিথিলার কবি বিদ্যাপতি। লিখেছেন? আমাদের সোহেল রানা লিখছেন, স্যার আমি কিন্তু আজকেই প্রথম ক্লাস, ক্লাস না ক্লাস হবে করতেছি, তবে অনেক ভালো লাগতেছে। ভাল না হবে ভালো, তারপর অসংখ্য ধন্যবাদ। ভাল হবে না, কারণ ভাল অর্থ কপাল, তাই না? অনেকে আমরা এই ভুলটা করি যে আমি তোমাকে ভালবাসি, অনেকে লেখে আমি তোমাকে ভালবাসি, ভালবাসি। না, কাউকে ভালবাসার দরকার নেই, ভাল অর্থ কি? কপাল। ঠিক আছে, এই জন্য আমরা লয় ওকার দিব। ঠিক আছে, আর ভালো ভয়কার বা লয় ওকার দিবেন। আচ্ছা, লিখছেন? তাহলে স্টার দেন। বাংলা প্লাস মৈথিলি, স্টার দিয়ে লেখেন বাংলা প্লাস মৈথিলি।
আর বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এ ভাষার সৃষ্টি। লেখেন লেখেন বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে এ ভাষার সৃষ্টি। কোন ভাষা? ব্রজবুলি ভাষা। লিখেছি আমরা। বাংলার সাথে দ্বিতীয় কাব্য ভাষা কোনটা বা উপভাষা কোনটা? ব্রজবুলি ভাষা। ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। স্টার দিয়ে লেখেন ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। এই ব্রজবুলি ভাষা কিন্তু লিখিত পরীক্ষায় আসে, নন ক্যাডার এবং বিসিএস পরীক্ষায়। লেখেন আমরা কি লিখলাম? ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। ক্লিয়ার এতটুকু? স্টার দেন। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? নো, যশোরাজ খান। রবি ঠাকুর তার বাংলাদেশের না। লেখেন বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন যশোরাজ খান। যশোরাজ খান। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? যশোরাজ খান। লিখেছেন? যশোরাজ খান। গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু। বাংলাদেশে প্রথম ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেন? যশোরাজ খান। স্টার দিয়ে লেখেন আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন কে? রবি ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। লেখেন আধুনিক যুগে আমাদের লিখছেন একজন, স্যার আপনি কি বরিশাল ব্রাঞ্চে ক্লাস নেন? হ্যাঁ, আমি বরিশাল ব্রাঞ্চে প্রতি মাসেই ক্লাস নিই। আমার বাসাই তো বরিশালে। আমি প্রতিদিন মানে মাসে আসছে কবে 21, 22, 23 মেবি বরিশালে ক্লাস আছে। বিএম কলেজের সামনে, আমাদের বরিশাল বিএম কলেজের অপোজিটে আছে, 3 তলায়। তাহলে আমরা কি লিখবো? না, কেন? দরকার নাই। ও খাবে এজন্য চন্দ্রবিন্দু দিবেন? এটা কোনো কথা? না না না, কোনো চন্দ্রবিন্দু নাই। আচ্ছা, এবারে লেখেন কি লিখবেন? আধুনিক যুগে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্র্যাকেটে লেখেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। দ্রুত লেখেন। পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশে ওই মানে মৈথিলি কোকিল বলা হয় কাকে? বিদ্যাপতিকে। অর্থাৎ বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল এবং অভিনব জয়দেব বলা হয় কাকে? বিদ্যাপতিকে। স্টার দেন। বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল, কোকিল ছিলেন কাউয়ার মতো দেখতে, কিন্তু কণ্ঠ কিন্তু অনেক কিউট, কাউয়ার মতো না, অনেক কিউট। বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল, মইকারে মই থস্কের লয়ের শিকারের লি। বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল, বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল এবং অভিনব জয়দেব। বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল এবং অভিনব জয়দেব হিসেবে পরিচিত কে? বিদ্যাপতি। চমৎকার একটা প্রশ্ন, একবার কিন্তু এসেও গেছে। তাহলে বাংলা সাহিত্যে মৈথিলি কোকিল এবং অভিনব জয়দেব নামে পরিচিত কে? বিদ্যাপতি। লিখেছেন? বিদ্যাপতিকে মৈথিলি কোকিল উপাধি দেয় কে? চমৎকার একটা প্রশ্ন। দেখেন বিদ্যাপতিকে মৈথিলি কোকিল উপাধি দেয় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। 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 লিখেছেন? স্টার দিয়ে লেখেন। তাহলে বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধি দিল কে? রাজা শিব সিংহ। লেখেন বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধি দেয় রাজা শিব সিংহ। শিব সিংহ। বিদ্যাপতিকে অভিনব জয়দেব উপাধি দেয় রাজা শিব সিংহ। রাজা শিব সিংহ। লিখেছেন? এবারে দেখেন
এই বিদ্যাপতির একটি আত্মজীবনীমূলক গ্রন্থ আছে বিভাগ সার। লেখেন বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থ হলো বিভাগ সার। চমৎকার একটা প্রশ্ন, বিভাগ সার। কেন এত বিস্তারিত পড়তে হয়? কারণ কি দেখেন, অনেকে এবার বিশেষ পিলিতে টিকেন নাই, হয়তো 1 নম্বর বা 2 নম্বরের জন্য ছিটকে পড়েছেন। ইস, আমি যদি এইটা পারতাম, এইটা পারতাম, এইটা পারতাম, তাই না? তাহলে মনে আমি টিকে যাইতাম। ঠিক আছে, এখন দেখা যায় যে একটু খেয়াল করেন, অনেকে দেখা যায় যে ম্যাথ খুব ভালো পারে, দৈনন্দিন বিজ্ঞান আইসিটি গুলো খুব ভালো পারে, যারা সায়েন্স স্টুডেন্ট, তাদের কাছে বাংলা কম পাইলে সমস্যা নাই তো? সমস্যা আছে? ধরাটা আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে একটু সমস্যা। দেখেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের থাকে, তারা বিজ্ঞানে ভালো নাম্বার তুলতে পারে, তাদের আইসিটিতে ভালো নম্বর তুলতে পারে, ম্যাথে একদম অনেক, মেন্টাল এবিলিটিতে ভালো নম্বর তুলতে পারে, তাতে ওদিক দিয়ে আগাইয়া যায়, তাই না? তাতে বাংলা তো কম পড়লেও হয়। কিন্তু যারা একটু দুর্বল, যারা ম্যাথে দুর্বল, ইংরেজিতে দুর্বল, তাদের কিন্তু এই বাংলা, জিকে এদিকে কিন্তু তাদের নম্বরটা বেশি রাখতে হয়। এই জন্য সবার লেভেল কিন্তু এক না, সবার লেভেল এক না। তাহলে বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বিভাগ সার। দ্রুত লেখেন, বিদ্যাপতির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? বিভাগ সার। লিখেছেন? এরপর স্টার দেন। একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পুরুষ পরীক্ষা এই গ্রন্থটি কার লেখা? সংস্কৃত ভাষায় একটা গ্রন্থ আছে, লেখা হলো পুরুষ পরীক্ষা। খেয়াল করেন, এটার আমি পুরুষ পরীক্ষা, খেয়াল করেন, এই পুরুষ পরীক্ষা, এটা সংস্কৃত ভাষায় কে লিখেছেন? বিদ্যাপতি। কে লিখেছেন? বিদ্যাপতি। এটা হলো সংস্কৃত ভাষায় লেখা। এই গ্রন্থটাকে বাংলায় ট্রান্সলেট করেছেন কে? হরপ্রসাদ রায়। এই বইটাকেই কি বাংলায় অনুবাদ করেছে। অর্থাৎ ওই যে আমরা পড়েছিলাম ফোর্ট উইলিয়াম কলেজ, এই ফোর্ট উইলিয়াম যুগে পাঠ্যপুস্তক করার জন্য 14টি গ্রন্থ প্রকাশ পেয়েছিল। আধুনিক সাহিত্য যখন আমরা পড়বো তখন দেখবো ওই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে হরপ্রসাদ রায় কিন্তু একটা বই ছিল, নাম কি? পুরুষ পরীক্ষা। অর্থাৎ এই পুরুষ পরীক্ষাটাকে বাংলায় অনুবাদ করেন কে? হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায়, উনি কিন্তু বাংলায় অনুবাদ করেছেন এই বিদ্যাপতির এই গ্রন্থটাকে। ক্লিয়ার? তার সংস্কৃত ভাষায় পুরুষ পরীক্ষা কে লিখেছেন? বিদ্যাপতি। এটাকে বাংলায় অনুবাদ করলো কে? হরপ্রসাদ রায়। লিখেছেন? দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। লিখেছি? আমরা লিখেছি? আচ্ছা, সবাই একটু লাইক শেয়ার একটু দেন, লাইক শেয়ার একটু করেন, শেয়ার দেন, বেশি বেশি করে শেয়ার দেন, কারণ আমরা আরো টপিক আছে। এবার লেখো চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস, একজনে প্রশ্ন করেছেন আসলে চণ্ডীদাস কোন চণ্ডীদাস? লেখেন চণ্ডীদাস সমস্যা। কি লিখবেন? আসলে আমাদের যদি পরীক্ষা আসে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন, প্রিলিতে যদি পরীক্ষা প্রশ্ন আসে, অনেকে অনেক কথা বলে, যেমন সুনীতি কুমার বলেন, এরা সবাই বলেছেন কি, সুকুমার সেন বলেন, তারা বলেছেন বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন 2 জন। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যে চণ্ডীদাস হলেন 3 জন, বরু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। কিন্তু পরীক্ষা ভেজাল লাগে। কিন্তু আধুনিক সাহিত্যিকদের মতে চণ্ডীদাস হলেন 4 জন। কতজন? 4 জন। বরু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, আদি চণ্ডীদাস। আদি চণ্ডীদাস। লাল নীল দীপাবলি বইয়ের দেখবে লেখা আছে 4 জন, বরু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, আদি চণ্ডীদাস। প্রকৃতপক্ষে এই 4 জন কি একই ব্যক্তির 4টি আলাদা আলাদা নাম, নাকি 4 জন একই ব্যক্তির নাম? মধ্যযুগের বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সমস্যাটাকে মূলত বলা হয় কি? চণ্ডীদাস সমস্যা। তো লিখিত পরীক্ষার জন্য লাগে। আমাদের পরীক্ষায় কি করব? স্টার দিয়ে লেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হলেন 3 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস হলেন 3 জন। লিখছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস কতজন? 3 জন। কি কি? বরু চণ্ডীদাস, বরু চণ্ডীদাস। 2 নম্বরে কি? দীন চণ্ডীদাস। 3 নম্বরে দ্বিজ চণ্ডীদাস। এই 3 জন। আচ্ছা, খেয়াল করেন, এই 3 জন কার মতে? শহীদুল্লাহর মতে। এখন আমাদের পরীক্ষায় যদি আসে আসলে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন, টিক মারবো 4-এ। 4-এ, কারণ আধুনিক সাহিত্যিকদের মতে চণ্ডীদাস কতজন?
4 জন। আর একজনকে আদি চণ্ডীদাস। আর যদি উল্লেখ করে দেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে, তাহলে 3-এ টিক দিয়ে আসবো। আর যদি বলে যে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন, তাহলে আমরা 4-এ টিক দিয়ে আসবো। কনফিউশন ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এই যে আসলে অনেকের ধারণা যে এই চণ্ডীদাস কোন চণ্ডীদাস, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যিনি রচনা করছেন, এই মনে হয় সব চণ্ডীদাস, অর্থাৎ একই যে নাম ভিন্ন ভিন্ন নামে হয়তো তিনি লিখেছেন। আবার অনেকে বলছে না, এটা সব আলাদা আলাদা চণ্ডীদাস। যাই হোক, আমাদের পরীক্ষায় ফ্রিতে আসবে চণ্ডীদাস কতজন, আমরা 4-এ টিক দিয়ে চলে আসবো। ওকে, চণ্ডীদাস সমস্যা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা লিখবো, আমরা চলে যাব একটু মঙ্গল কাব্য। লাস্ট টপিকটা আজকে আমরা একটু লিখবো। লেখেন মঙ্গল কাব্য। টপিকটা লেখেন মঙ্গল কাব্য। টপিকটা কি লিখবেন? মঙ্গল কাব্য। তাহলে মঙ্গল কাব্যটা কি খেয়াল করেন, স্টার দেন। মঙ্গল কাব্য রচিত হয় 15 শতকে এবং এর ধারা অব্যাহত থাকে 18 শতক পর্যন্ত। লেখেন দ্রুত। মঙ্গল কাব্য রচিত হয়, 8:26 বেজে গেছে রে। লেখেন মঙ্গল কাব্য রচিত হয় 15 শতকে। মঙ্গল কাব্য রচিত হয় 15 শতকে এবং এর ধারা অব্যাহত থাকে 18 শতক পর্যন্ত। আর 15 মিনিট আপনারা ওয়েট করেন, চমৎকার আরো কিছু তথ্য আপনারা লিখে নিতে পারবেন। তাই কি বললাম আমি, মঙ্গল কাব্য রচনার সূত্রপাত হয় কখন? 15 শতকে এবং এর ধারা অব্যাহত থাকে কত? 18 শতক পর্যন্ত। তাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মঙ্গল কাব্য মধ্যযুগে কত বছর রাজত্ব করেছিল? 400 বছর। স্টার দিয়ে লেখেন মঙ্গল কাব্য মধ্যযুগে 400 বছর রাজত্ব করেছিল। মঙ্গল কাব্য মধ্যযুগে 400 বছর রাজত্ব করেছিল। লিখেছেন? কি শরীরে প্রেম নাই? হাত চলে না, আর না সবচেয়ে কম লেখাচ্ছি কিন্তু আজকে, তাই না? তারপরে যদি এরকম হাতের অবস্থা হয় তাহলে হবে? বিসিএস এর ক্লাস, লিখিত পরীক্ষা অনেক লিখতে হবে। তাহলে কি লিখলাম আমরা? মধ্যযুগে মঙ্গল কাব্য 400 বছর রাজত্ব করেছিল। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দেবতাদের কাব্য বলা হয় কোন কাব্যকে? লেখেন দেবতাদের কাব্য বলা হয় মঙ্গল কাব্যকে। দেবতাদের কাব্য বলা হয় মঙ্গল কাব্যকে। লিখেছেন? কি লিখলেন? দেবতাদের কাব্য বলা হয় কোনটাকে? মঙ্গল কাব্যকে। এই মঙ্গল কাব্য রচনার মূল কারণটা কি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। লেখেন মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। লিখেছেন? তাহলে মঙ্গল কাব্যের নামকরণ করা হতো কিভাবে? দেবতাদের নাম অনুসারে। ঠিক আছে, লেখেন মঙ্গল কাব্যের নামকরণ করা হতো দেবতাদের নাম অনুসারে। মঙ্গল কাব্যের নামকরণ করা হতো দেবতাদের নাম অনুসারে। লিখেছেন? মোহাম্মদ অন্তরা লিখেছেন, ডিয়ার স্যার, এমএস অন্তরা লিখেছেন, স্যার আপনার ক্লাস আমি আজকে ফার্স্ট, বাট আমার খুব ভালো লাগতেছে স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকবেন, আমাদের কনফারেন্সের সাথে থাকবেন। আমাদের দেখবেন মাঝে মাঝে কিন্তু আমাদের এই পেজে লাইক দিয়ে থাকবেন। আমাদের এই পেজে কিন্তু মাঝে মাঝে অনেক ফ্রি ক্লাস হয়, সেমিনার হয়, ফ্রি ক্লাস হয়, এগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন, তাহলে ফ্রি ক্লাস পাবেন অনেক। আচ্ছা, এবার আমরা কি লিখছি? মঙ্গল কাব্যের নামকরণ করা হতো দেবতাদের নাম অনুসারে। এই জন্যই তো দেবতাদের কাব্য বলা হয় কাকে? চমৎকার একটা প্রশ্ন, লাল নীল দীপাবলি বইয়ের চমৎকার একটা প্রশ্ন, যে মধ্যযুগের উপন্যাস বলা হয় কোন গ্রন্থকে? মঙ্গল কাব্যকে। লেখেন মধ্যযুগের উপন্যাস বলা হয় মঙ্গল কাব্যকে। চমৎকার একটা প্রশ্ন। সাগর খান জিম লিখছে, স্যার মঙ্গল কাব্য কাকে বলে আর এটার মূল কাহিনীটা একটু বলবেন? আপনি কাহিনী বানাটা ঠিক মতো লেখেন, তাহলে লিখবো। কাহিনী বানাটা ঠিক করে লেখেন, তাহলে বলবো। তাহলে কি লিখলাম আমরা? মধ্যযুগের উপন্যাস বলা হয় কোন কাকে? মঙ্গল কাব্যকে। আচ্ছা দেখেন, তাহলে মঙ্গল কাব্যটা কি? অর্থাৎ যে ধরনের কাব্য
পাঠ করলে বা শ্রবণ করলে সর্বপ্রকার অকল্যাণ নাশ বা ধ্বংস হয় এবং পরিপূর্ণ মঙ্গল লাভ হয়, তাকে কি বলে? মঙ্গল কাব্য বলে। অন্য জায়গায় পাওয়া যায় এই ধরনের মঙ্গল কাব্য এক মঙ্গলবার পড়া শুরু করতো, আরেক মঙ্গলবার গিয়ে পড়া শেষ হতো, এজন্য এগুলোকে কি বলা হয়? মঙ্গল কাব্য। বুঝছেন? আচ্ছা, এখন মঙ্গল কাব্যের প্রধান শাখা কয়টি? তিনটি। কিন্তু প্রধান ধারা কয়টি মঙ্গল কাব্যের? তিনটি। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। পরীক্ষার আবার প্রশ্ন আসে যে মঙ্গল কাব্যের আদি কবি কে? দেখেন, মঙ্গল কাব্যের আদি কবি কে? মঙ্গল কাব্যের আদি কবি হলেন কানা হরি দত্ত। এই বেটা রিয়েলি কিন্তু কানা আছে আর খোরা আছিল, ঠিক আছে? দেখেন, মঙ্গল কাব্যের আদি কবি কানা হরি দত্ত। আরুন লিখছে স্যার অসুস্থ থাকার কারণে রাজশাহী এসেছেন, তাও দেখা করতে পারেন। আচ্ছা ঠিক আছে আরুন মি, আপনি কালকে আমার সাথে দেখা করবেন। আমি কালকে আগামীকাল রাজশাহীতে আসতেছি, আজকে রাত 11টার ট্রেন, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। আপনি দেখা করেন রাজশাহীতে, আলুপট্টিতে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আর আমাদের যারা সিরাজগঞ্জ আছেন, এই সিরাজগঞ্জ আমাদের আগামীকাল নতুন আমাদের শাখা উদ্বোধনী হবে, বিশেষ কনফিডেন্সের আমাদের সম্মানিত ডিএমডি স্যার শাখা উদ্বোধন করবে আগামীকাল। এবং আমি আগামী ইনশাল্লাহ 13-14 এই 2 দিন আমি সিরাজগঞ্জ ফ্রি ক্লাস নেব। যারা সিরাজগঞ্জের আশেপাশে আছেন তারা ক্লাসটা করতে পারবেন। আচ্ছা, আমরা লিখলাম, বলেন না। আগে মঙ্গল কাব্যের প্রধান ধারা তিনটি। প্রথমে লিখবেন মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। সবার শেষ হলো অন্নদা মঙ্গল। দেখেন, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, আর একটা হলো অন্নদা মঙ্গল। শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই ধরনের। দেখেন, শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য কয় প্রকার? দুই প্রকার। শ্রেণী বানান কিন্তু রস্বইকার, মনে থাকে জানো? শ্রেণী বানান কি? রস্বইকার। কিন্তু তার শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই ভাগে বিভক্ত। শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই ভাগে বিভক্ত। একটা হলো পৌরাণিক মঙ্গল কাব্য, আরেকটা হলো লৌকিক মঙ্গল কাব্য। এতটুকু লিখে রাখেন। শ্রেণীগত দিক থেকে মঙ্গল কাব্য দুই ভাগে বিভক্ত। একটা হলো এক নম্বরে পৌরাণিক মঙ্গল কাব্য, আরেকটি কি? লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক, পৌকারে পৌরায়কারা নয়রসিকে নিকা, পৌরাণিক মঙ্গল কাব্য লিখেছেন। স্যার আপনি কি ময়মনসিংহ ব্রাঞ্চে আসেন? হ্যাঁ আসি, তো ময়মনসিংহ অনেকদিন আগে গিয়েছি, 30 সালে যাই মাঝে মাঝে, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাই। এ মাসে যাইনি, এর আগে গত মাসও যাইনি, হয়তো নেক্সট মান্থে যেতে পারি 30 সালে। আচ্ছা, এবারে লেখেন, স্টার দিয়ে লেখেন মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্য থেকে আমাদের এর আগে 43তম বিসিএস প্রিলিতে একটা প্রশ্ন কিন্তু এসেছিল, তার মানে এবার আমাদের আসতে 45-এ আসতে পারে। তাহলে লেখেন মনসা মঙ্গল কাব্য, টপিকটা লেখেন মনসা মঙ্গল কাব্য। আমরা সবাই জানি সাপের দেবী মনসা, ঠিক আছে? তো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে যে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? স্টার দিয়ে লেখেন। তাহলে মঙ্গল কাব্যের আদি কাব্য কোনটা? এই মনসা মঙ্গল। মঙ্গল কাব্যের একদম প্রাচীন কাব্য কোনটা? মনসা মঙ্গল। তা মঙ্গল কাব্যের যদি আদি কবি ওই কানাবাই হয় আমাদের, তাহলে এই মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? কানা হরি দত্ত। তাহলে লেখেন মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরি দত্ত। লেখেন। স্যার মঙ্গল কাব্য কে লিখেছেন? একজনে তো না, অনেকেই তো মঙ্গল কাব্য লিখেছেন, তাই না? লেখেন মানে মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরি দত্ত। এবার লেখেন মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? বিজয় গুপ্ত। বাড়ি কোথায়? বরিশাল। লেখেন বিজয় গুপ্ত, বাড়ি কোথায়? বরিশাল। তা মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? মনসা মঙ্গল কাব্যে আরো একজন জনপ্রিয় কবি আছেন, তার নাম কি? নারায়ণ দেব। তার বাড়ি হলো কিশোরগঞ্জ, ঠিক আছে? তা যাই হোক, পরীক্ষা যদি আসে আমাদের মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? বিজয় গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে? কানাহরি দত্ত। মোটামুটি পাওয়া যায় যে 62 জন কবি এই মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন। এবার একটু খেয়াল করেন, এই মনসা দেবীর পশ্চিমবঙ্গের রার প্রদেশে, পশ্চিমবঙ্গের কোথায়? রার প্রদেশে তার জন্ম। কার? এই মনসা দেবীর। কিন্তু এর বিকাশটা লাভ করেছিল কোথায়? এই পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আর উত্তর ভারতে কিন্তু সাপের দেবতা পুরুষ। সাপের দেবতা কি? তার নাম হলো বাসুকি। তার নাম কি? আর এই বঙ্গদেশে কে? নারী। সাপের দেবী কে? নারী। তার কে? মনসা।
দেখেন মানুষ একজন যে একটা কমেন্ট করে গিয়েছিল যে স্যার এই যে এত ডিটেলস পড়ালে কি আসে, তৌহিদুল ইসলাম একজন লিখেছিল না, কমেন্ট করে ভাগছে। আমার কথা শোনেন, এবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে না, শিবের স্ত্রীর নাম কি এবার আসছে? তা এটা আমি এই ক্লাসে পড়াইছিলাম, আমি কিন্তু এই ক্লাসে পড়াইছিলাম। বাজার থেকে যে এত গাইড বই কিনছেন ওখানে কিন্তু লেখা নাই শিবের স্ত্রীর নাম কি, কিন্তু আমি কিন্তু এই ক্লাসে টোটাল ঘটনা বিস্তারিত বর্ণনা করেই পড়িয়েছিলাম, যার জন্য কিন্তু একটা নম্বর আপনারা পেয়েছিলেন। একটা নম্বরের দাম কত দেখছেন? তা কোথা থেকে ধরবেন আপনি জানেন কিভাবে? পিএসসি প্রশ্ন করে, তাই না? রেলের পরীক্ষা তো আসছে না। আচ্ছা দেখেন, তো আমরা মনসা দেবী খেয়াল করেন, তাহলে মনসা দেবী খেয়াল করেন, মনসা দেবীর কিন্তু কোনো মা নাই, মনসা দেবীর কোনো মা নেই, মনে থাকে জানো। তাহলে মনসা দেবীর আরেক নাম কিন্তু পদ্মা বা পদ্মাবতী। তাই মনসামঙ্গল কাব্যের চরিত্র কটা লেখেন, একটু লেখেন মনসামঙ্গল কাব্যের চরিত্র, মনসামঙ্গল কাব্যের চরিত্র দ্রুত লেখেন। কি লিখছেন? কি বললাম? চরিত্র। প্রথমে লেখেন দেবী মনসা, প্রথমে একটা আমরা লেখেন চরিত্র, ভিতরে লেখেন দেবী। দেবী মানে কিন্তু দীর্ঘইকার, দেবী মনসা। আমরা সবাই জানি সে কি সাপের দেবী। যাই হোক, তা মনসা দেবীর পিতার নাম কি? মহাদেব শিব। লেখেন তার পিতার নাম মহাদেব শিব, তার পিতার নাম মহাদেব শিব, কিন্তু তার কোনো মা নেই। লিখে রাখেন, কিন্তু তার কোনো মা নেই। পিতার নাম মহাদেব শিব আছে, এত কিছু জানা দরকার আছে? লেখেন মহাদেব শিব, লিখেছেন। এখন এই তার আরেক নাম পদ্মা বা পদ্মাবতী, লেখেন মনসা দেবীর আরেক নাম পদ্মা বা পদ্মাবতী, দ্রুত লেখেন। মনসা দেবীর আরেক নাম কি? পদ্মা বা পদ্মাবতী, দ্রুত লেখেন। হ্যাঁ, সিরাজগঞ্জে কালকে সেমিনার সকাল 10টায়। আচ্ছা লিখেছেন, কি লিখেছেন? পদ্মা বা পদ্মাবতী কার? মনসা দেবীর আরেক নাম। এই জন্য কিন্তু আবার বলা হয় যে মনসামঙ্গল কাব্যের আরেক নাম কি? পদ্ম পুরাণ অথবা কেতকা পুরাণ। ঠিক আছে, খেয়াল করেন পদ্ম ফুলের পাতা থেকে তার জন্ম, পদ্ম ফুলের পাতা থেকে কি তার জন্ম, ঠিক আছে। এই মাটির নিচে পাতাও থেকে তার জন্ম, ওই পদ্ম ফুলের পাতা থেকে জন্ম লাভ করে পৃথিবীতে চলে আসে এবং সে লালিত পালিত হতে থাকে ওই উত্তর ভারতের সাপের দেবতাকে বাসুকির কাছে, ঠিক আছে, তার কাছে কি লালিত পালিত হতে থাকে। যখন সে পরিপূর্ণ একজন মানব রূপ হয় তখন তার শরীরে বিভিন্ন অঙ্গ থেকে সাপের জন্ম লাভ করে এবং সে শিবের কাছে গিয়ে নিজের পরিচয় দেয় যে আমি হলাম আপনার মেয়ে, ঠিক আছে। শিব তখন বলে নো, আমার তো কোনো মেয়ে নাই। তখন তাকে ওই বাংলা সিনেমার মতো কাহিনী স্মরণ করাই দেয়, মনে পড়ে ওই যে ঘটনা। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ এরকম কোনো কিছু ঘটেছিল, তাহলে তুমি আমার কি মেয়ে। কিন্তু পার্বতী, শিবের স্ত্রীর নাম কি? পার্বতী। শিবের স্ত্রীর নাম দেখেন পার্বতী, দেবী চণ্ডী, অন্নদা দেবী, কালী দেবী, অর্থাৎ একই দেবীর কয়েকটা রূপ। ওই যে দেবী দুর্গা, যেটা এবার বিশেষ পরীক্ষা ধরেছিল, এ কিন্তু শিবের স্ত্রী। শিবের স্ত্রীর নাম কি? পার্বতী। এর আরেক নাম কি? দেবী চণ্ডী। আরেক নাম কি? কালী দেবী। আরেক নাম কি? দুর্গা। আরেকজন কে? অন্নদা। তার মানে একই দেবীর কয়েকটা রূপ। ওকে, যাই হোক, এখন কানা মানে একদম এক চোখ অন্ধ ছিল কার? কোন দেবী অন্ধ দেবী ছিল? এক চোখ। এই মনসা দেবীর এক চোখ কি ছিল? অন্ধ ছিল। কিন্তু কারণ কি? ওই পার্বতী তাকে তীর ছুঁড়ে তার একটা চোখ অন্ধ করে দিয়েছিল, কারণ যখনই দেখছে শিবের সাথে সে মনে করছে শিব মনে আরেকজনকে বিয়ে করে নিয়ে আসছে, এই জন্য সে কি করছে? মারছে তীর, একদম চোখে পড়ছে, বুঝছেন। তাকে একদম বনবাসে পাঠিয়ে দিয়েছিল, আবার সুস্থ হয়েছে, ফিরে আসছে কার কাছে? শিবের কাছে। সে বলতেছে যে শোনো, আমি এই পৃথিবীতে মর্ত বা পৃথিবীতে পূজা প্রচলন করব, প্লিজ আপনি আমাকে অনুমতি দিন, আমি মর্তে কি করব? পূজা প্রচলন করব। যাই হোক, শিব বলছে না, এত সহজ না পূজা প্রচলন করা, কারণ তোমাকে কেউ পূজা দিবে না, কারণ মর্ত বা পৃথিবীর মানুষ আমাকে পূজা দেয়, সবাই শিবের ভক্ত। আর সেখানকার যিনি প্রধান আছেন, অর্থাৎ ব্যবসায়ীদের প্রধান, নাম হলো চাঁদ সওদাগর, অর্থাৎ সে শুধু আমারই ভক্ত, সে কখনো তোমাকে পূজা দিবে না। বলছে সে পূজা দেয় দেউক আর না দেয় না দেউক, আপনি আমাকে অনুমতি দিন, আমি দেখবো। যাই হোক, শিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসলো, আশা করি প্রথমে হাজির কার কাছে? চাঁদ সওদাগরের কাছে। 2 নম্বর চরিত্রের নাম লেখেন চাঁদ সওদাগর। 2 নম্বর চরিত্র চাঁদ সওদাগর, দ্রুত দ্রুত দ্রুত। তার কাহিনী বলবেন, দেখেন একটু একটু শর্টকাটে কাহিনী কই, তাই না, একটু মনে রাখার জন্য। তাহলে কি লিখলেন? চরিত্র চাঁদ সওদাগর।
বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী পুরুষ চরিত্রের নাম কি? চাঁদ সওদাগর। প্রশ্নটা আসতে পারে, লিখে রাখেন। বাংলা সাহিত্যের অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম প্রতিবাদী পুরুষ চরিত্র, দ্রুত লেখেন। বাংলা সাহিত্যের অথবা মধ্যযুগের প্রথম প্রতিবাদী পুরুষ চরিত্রের নাম কি? চাঁদ সওদাগর। তিনি ছিলেন শিবের ভক্ত। তিনি ছিলেন কি? প্রতিবাদী পুরুষ চরিত্র। প্রতিবাদী পুরুষ চরিত্র লিখেছেন, নাম কি? চাঁদ সওদাগর। ঠিক আছে, এরপরে লেখেন 3 নম্বরে লেখেন লক্ষিন্দর। লক্ষিন্দর 3 নম্বর চরিত্রের নাম কি? লক্ষিন্দর। তার স্বর্গীয় নাম অনিরুদ্ধ। তার স্বর্গীয় নাম কি? অনিরুদ্ধ। তার আসতে পারে লক্ষিন্দরের স্বর্গীয় নাম কি? অনিরুদ্ধ। তার স্বর্গীয় নাম অনিরুদ্ধ না? স্বর্গীয় নাম অনিরুদ্ধ। এই লক্ষিন্দর এলো চাঁদ সওদাগরের কততম পুত্র? 7ম পুত্র। চাঁদ সওদাগরের 7ম পুত্র। হ্যাঁ, সিরাজগঞ্জে আমার ক্লাস পাওয়া যাবে 13-14 2 দিন। আচ্ছা, লিখেছেন। চাঁদ সওদাগরের 7ম ছেলে ছিল কে? এই লক্ষিন্দর। খেয়াল করেন। এরপরে চরিত্র লেখেন বেহুলা। 4 নম্বরের চরিত্র কি? বেহুলা। আচ্ছা, সাপে কেটে বাসর ঘরে মারা যায় কে? লক্ষিন্দর। এটা আমরা সবাই জানি, না লিখলেও চলবে। আচ্ছা, এবার লেখেন বেহুলা। উজানি নগরে সাহেবেনের কন্যা কে? এই বেহুলা। লেখেন উজানি নগরের সাহেবেনের কন্যা। উজানি নগরের সাহেবেনের কন্যা কি নাম? বেহুলা, তাই না? উজানি নগরের সাহেবেনের কন্যা কে? এই বেহুলা। ওকে, উজানি নগরের সাহেবেনের কন্যা। উজানি নগরের সাহেবেনের কন্যা, দ্রুত লেখেন। উজানি নগরের সাহেবেনের কন্যা। কুমিল্লাতে কি স্যার ক্লাস নেন? ইয়াসমিন আক্তার, কুমিল্লাতে এ মাসে ক্লাস আছে, শেষের দিকে মনে হয় 27-28 তারিখ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওই শাখায় আমাদের বিশেষ কনফারেন্স বিশ্ববিদ্যালয় শাখা কুমিল্লা, 27-28 মেবি। আচ্ছা, এখানে কি লিখলাম আমরা? উজানিনগর সাহেবনের কন্যা কে? আচ্ছা, যাই হোক, শর্টকাট কাহিনী আমি একটু বলি। এবার আরেকটা চরিত্র লেখেন সনকা। দন্তস্ব ন কয়েক আরেকটা চরিত্র হলো সনকা। সনকা এলো চাঁদ সওদাগরের স্ত্রী। সনকা কে? চাঁদ সওদাগরের স্ত্রী। দ্রুত লেখেন। দ্রুত দ্রুত দ্রুত। কি লিখছেন? একজনে লিখছে স্যার বেহুলা তো স্বর্গ থেকে আসে। আমি তো বললামই সবই তো। এই লক্ষিন্দর কি স্বর্গ থেকে আসে না? তার স্বর্গীয় নাম কি? অনিরুদ্ধ। আর বেহুলার স্বর্গীয় নাম কি? উষা। বেহুলার স্বর্গীয় নাম উষা, লিখে রাখেন। বেহুলার স্বর্গীয় নাম উষা। বেহুলার স্বর্গীয় নাম কি? উষা। এরা সবাই তো স্বর্গভ্রষ্ট দেবতা, সবাই কিন্তু। অর্থাৎ পৃথিবীতে এসে এই বেহুলা নাম ধারণ করলো, আর ওখানে লক্ষিন্দর নাম ধারণ করলো, তাই না? সনকাকে চাঁদ সওদাগরের স্ত্রী, এবং সে গোপনে পূজা দিত দেবী মনসার। গোপনে গোপনে দেবী মনসার পূজা দিত কে? এই সনকা। লিখেছেন। নেতাই ধোপানি আরেকটা চরিত্র লেখেন। নেতাই ধোপানি আরেকটা চরিত্র। নেতাই ধোপানি। নেতাই ধোপানি। হ্যাঁ, কালকে রাজশাহীতে আপনারা ক্লাস করবেন। আলুপট্টি রাজশাহীতে ক্লাস, আগামীকাল বিকেল 5টায় সমাসের ক্লাস নিব। আচ্ছা, এখানে কি লিখবো আমি? নেতাই ধোপানি এলো স্বর্গের ধোপানি, অর্থাৎ বেহুলার এর নাম কি? আমাদের মনসা দেবীর সহচারী বলা হয় কাকে? স্বর্গের ধোপানি বলা হয় এই নেতাই ধোপানি। আচ্ছা, শর্টকাটে একটু কাহিনীটি শোনেন। আমরা শর্টকাটে বলে দিই, অনেকেই কাহিনীটা জানেন। যাই হোক, সে কি আসলো? দেবী মনসা এসে চাঁদ সওদাগরের কাছে হাজির। ঠিক আছে, বলছে পূজা দাও। সে বলছে না, আমি পূজা দিব না, যদি পূজা না দাও তাহলে আমি অনেক ক্ষতি করবো তোমার। যাই হোক, সে আমরা জানি তার একে একে 6টা সন্তান কি মেরে ফেলে। ঠিক আছে, এরপর ওই যে সনকা গোপনে পূজা দিত দেবী মনসা, সে দেবী মনসার কাছে একটা বাচ্চা চেয়ে নেয় শেষে, যে তুমি তো আমার 6টা সন্তানকে মেরে ফেলেছো, আমাকে একটা সন্তান দাও। তখন সে দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে, একটা দিলাম সন্তান। সে নাম কি? লক্ষিন্দর। বলছে কিন্তু যদি ওই চাঁদ সওদাগর তোমার হাজবেন্ড যদি পূজা না দেয়, তাহলে কিন্তু বাসর ঘরে আমি তাকে মেরে ফেলবো। যাই হোক, এরপরে অনেক দীর্ঘ কাহিনী। একবার চাঁদ সওদাগর বাণিজ্যে যায়, বাণিজ্য থেকে ফেরার পথে প্রচুর ধন সম্পত্তি নিয়ে ফিরতেছিল। তখনই সমুদ্রে হাজিরকে
দেবী মনসা বলছে এখনো সময় আছে, আমাকে পূজা দাও, নইলে কিন্তু সব ডুবিয়ে দেবো। বলছে তোমার যা খুশি সব করো, আমি তোমাকে পূজা দিব না। যাই হোক, ওগুলো বাণিজ্য সব ডুবিয়ে দিয়েছিল কোন রকম। জানে বেঁচে আসছিল কে? নিঃস্ব অবস্থায় চাঁদ সওদাগর এসেছিল। এরপর সে চিন্তা করলো আমার ছেলেটাকে বিয়ে দেই, কিন্তু জানে বিয়ে করালে কি হবে, মনসা তো মেনে ফেলে। তাই কি করলো, একদম সুন্দর করে একেবারে বাসর ঘর বানানো, একটা লোহার তৈরি বাসর ঘর বানানো, যাতে কোনো সাপ প্রবেশ করতে না পারে। যাই হোক, যে কারিগর এই বাসর ঘরটা বানানোর দায়িত্ব পেলো, তার ঘরে এসে হাজির দেবী মনসা। বললো তুমি একটা ছোট্ট কাজ করে দিবা। আমার কাজটা হলো এই বাসর ঘরের ভিতরে কোথাও একটা ছোট্ট ছিদ্র রাখবা, যেখান দিয়ে সাপ প্রবেশ করতে পারে। ঠিক আছে। সে বলছে কেন, আমি রাখবো কেন? যদি না রাখো তাহলে তোমাকে হচ্ছে বল দিব, এবং তোমার যা বাচ্চা টাচ্চা যা আছে সবাইকে কি মেরে ফেলবো। তা সেই চিন্তা, ওকে ওকে ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। চাঁদ সওদাগর কিছুই জানে না, যথারীতি ওই সাহেবানের কন্যা বেহুলার সাথে তার বিয়ে হয়ে গেল। এবং কি করলো, বাসর রাতেই সে কি হয়ে গেল, সাপ কিন্তু ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে প্রবেশ করলো। যাই হোক, বাসর ঘর আর করতে পারলো না, সবলটা দিয়ে দিল। যাই হোক, এরপর দীর্ঘ জীবন আমরা জানি যে ভেলায় করে সে বেহুলা কিন্তু অনেক চিন্তা করছে যে না, আমার স্বামীকে আমি বাঁচিয়ে তুলবই। সে আমরা জানি ভেলায় করে তাকে সেই ইন্দ্রের দরবারে কোথায় থাকে, সেই মনসা অর্থাৎ দেবতারা কোথায় থাকে, সেই স্বর্গের পানে সে রওনা দিল। ভেলায় ভাসতে 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 হঠাৎ দেখতে পাইলো যে ওখানে ঘাটে বসে ওই নেতাই ধোপানি কি করছে, কাপড় কাচতেছে, এবং তার পাশে বসেই একটা ছেলে দুষ্টমি করতেছিল। তখন সে কি করলো, বাচ্চাটাকে একটা থাপ্পড় মারলো, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেল, মনে করছে মারা গেছে। আবার যখন কাপড় কাচা শেষ, একটা থাপ্পড় মারছে, বাচ্চাটা জীবিত হয়ে গেল। তখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন দেবী মনসা বলে হাই হাই, ওই এটা দেবী মনসা তো বেহুলা বলতেছে ওনারই ক্ষমতা আছে কি মানুষ বাঁচানো। তার কাছে গিয়ে বললো, সে বলছে না না, আমি এগুলো পারি না, এগুলো পারে, চলো তোমাকে সে মনসা দেবী বা ইন্দ্র দরবার কোথায়, আমি তোমাকে নিয়ে যাই, সেখানে সন্ধান দেই। সেখানে যায়, দেবতাদের সে তুষ্ট করেছিল। কিন্তু দেবী মনসা বলেছিল যাও, যে করে হোক তোমার শ্বশুরকে বুঝাও যাতে চাঁদ সওদাগর কোন রকম আমাকে একটু পূজা দেয়, তাহলে আমি তোমার হাজবেন্ডের প্রাণ ভিক্ষা দিব। যাই হোক, সে অনেক কান্নাকাটি করেছিল চাঁদ সওদাগরের কাছে, এবং তার বলেছিল যে আচ্ছা ঠিক আছে দেই। তখন বাম হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটা ফুল ছুঁড়ে মেরেছিল ওই মনসা দেবীর ঘটের প্রতি। তখন মনসা দেবী বলছে আই এম প্লিজড উইথ ইউ, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তখন থেকে সে খুশি, সে বলছে যাক সমস্যা নাই, এতেই হবে। তখন থেকে এই পূর্ববঙ্গ তথা বাংলাদেশে হিন্দুদের ভিতরে এই মনসা দেবীর পূজা প্রচলন শুরু হয়ে গেল। ক্লিয়ার? এবারে যে প্রশ্ন, এই মনসা দেবীর কাহিনী নিয়ে অনেকে কাহিনী রচনা করেছেন, ঠিক না? তাই আমরা দেখেছি যে এই মনসা মঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাহরি দত্ত, কিন্তু তার কিন্তু কোনো কাব্য নাই, কোনো কাব্য খুঁজে পাওয়া যায়নি। স্টার দিয়ে লেখেন, কানাহরি দত্তের কোনো কাব্য খুঁজে পাওয়া যায়নি। লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। আরে কানাহরি দত্ত যে লেখেন, কানাহরি দত্তের কোনো কাব্য খুঁজে পাওয়া যায়নি, কানাহরি দত্তের কোনো কাব্য খুঁজে পাওয়া যায়নি, লিখছেন? এরপর লেখেন পদ্ম পুরাণ। চমৎকার একটা প্রশ্ন বিশেষ পরীক্ষা এসেছিল যে পদ্ম পুরাণ কাব্যটি কার? তিনজন রাইটার এই একই নামে কাব্য লিখেছেন মনসা দেবীকে নিয়ে। লেখেন পদ্ম পুরাণ, টান দিয়ে সামনে লেখেন বিজয় গুপ্ত। বিজয় গুপ্ত কে কে লিখছেন এই নামে কাব্য? বিজয় গুপ্ত। আরো কে লিখছেন? নারায়ণ দেব। নারায়ণ, দেখেন বিজয় গুপ্তের বাড়ি কোথায়? বরিশাল। নারায়ণ দেবের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। ওকে। আরো একজনে লিখেছেন, নাম কি? দ্বিজ বংশী দাস। লেখেন দ্বিজ বংশী দাস, এর বাড়িও কোথায়? কিশোরগঞ্জ। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতীর পিতাকে দ্বিজ বংশী দাস। আরেকটা লেখেন, অবলিক দিয়ে লেখেন দ্বিজ বংশী দাস। এই পদ্মপুরাণ নামে মনসা দেবীকে নিয়ে তিনজন রাইটার বই লিখেছেন বা কাব্য লিখেছেন। একজনের নাম বিজয় গুপ্ত, তার বাড়ি হলো বরিশাল। আরেকজন নাম নারায়ণ দেব, তার বাড়ি হলো কিশোরগঞ্জ। আরেকজন নাম দ্বিজ বংশী দাস, তার বাড়িও কোথায়? কিশোরগঞ্জ। ওকে। এরপর লেখেন বিপ্রদাস পিপিলাই, মনসা বিজয়। এবার লেখেন মনসা বিজয়। এই তিনটা দেয়া থাকবে না, আলাদা আলাদাই থাকবে। এবার বিসিএস তো একটা আসছে, তখন এই তিনটা কিন্তু ছিল না। এবার বিসিএস কিন্তু, এর আগের বার বিসিএস আসছিল সেটা। আচ্ছা, এবার লেখেন মনসা বিজয় কাব্যটি কে লিখেছেন? বিপ্রদাস পিপিলাই। লেখেন মনসা বিজয় কাব্যটির রচয়িতা বিপ্রদাস পিপিলাই। মনসা বিজয় কাব্যটির রচয়িতা বিপ্রদাস পি পি লাই। দ্রুত লেখেন
দ্রুত 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 লিখেছেন বিপ্রদাস পিপিলাই। এবার লেখেন কেতকা পুরাণ। আরেকটি কাব্যর নাম কি? কেতকা পুরাণ। কয়কার কেত, কেত কয়কার কা, কেতকা পুরাণ। এ কাব্যটি কে লিখছেন? কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা পুরাণ কাব্যটি রচয়িতা কে? কেতকা দাস ক্ষেমানন্দ। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। কেতকা পুরাণ কাব্যটি রচয়িতা কে? কেতকা দাস ক্ষেমানন্দ। কেতকা দাস ক্ষেমানন্দ, দ্রুত লেখেন। কেতকা দাস ক্ষেমানন্দ লিখছেন? খিও খিও দিয়া ক্ষেমানন্দ বানান, কেতকা দাস ক্ষেমানন্দ। মূলত তার নামটা কিন্তু ক্ষেমানন্দ, বুঝছেন? কি লিখলাম এটা? ক্ষেমানন্দ হলো তার নাম, আর কেতকা হলো তার উপাধি। ওকে, যাই হোক, এতটুকুই প্রশ্ন করলেই হবে, এর ভিতর থেকে আমরা আসলেই পারবো। ওকে, এরপরে লেখেন চণ্ডীমঙ্গল। কত বাজে? ও 50 বেজে গেছে, তাই না? আমাদের পরবর্তীতে আর আমরা চাইলেও আর কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের রাত 9টায় আর একটা ব্যাচের ক্লাস আছে। আমাদের যথারীতি যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের রাত 9টায় আর একটা ক্লাস আছে আমাদের। আমাদের যেহেতু 50 বেজে গেছে, আর আপনারা যারা ভর্তিকৃত আছেন আপনাদের নো টেনশন। এরপর থেকে আমরা নেক্সট যে সাহিত্য ক্লাস, আমার সাথে আপনাদের দেখা হবে আবার কবে? 15 তারিখ। 15 তারিখ আবার ফার্মগেট শাখা আপনাদের সাথে দেখা হবে। তখন আবার আপনারা বলবেন স্যার এই পর্যন্ত আমরা মনসামঙ্গল কাব্য পর্যন্ত শেষ করেছিলাম, স্যার এরপর থেকে শুরু করেন। তাহলে এর পরে থেকে আমরা কি করব? আবার শুরু করব। ওকে, ক্লিয়ার? ওকে, এতক্ষণ যারা আমাদের সাথে, স্যার আগামীকাল আপনার রাজশাহী শাখার ক্লাস আছে বিকেল 5টায়, বলবেন প্লিজ। হ্যাঁ, আগামীকাল। ও সাইফুল ভাই আমাদের লিখছেন, সাইফুল ভাই আমাদের রাজশাহী শাখার দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন আমাদের সাইফুল ভাই, তিনি লিখেছেন তার মোবাইল নাম্বারটা হলো 01922102215। রাজশাহী শাখায় আগামীকাল সকাল 10টায় আমাদের সুমন হায়দার স্যারের ইংরেজি ক্লাস, বিকাল 3টায় ইংরেজি ক্লাস, এবং বিকাল 5টায় আমার সাথে দেখা হবে সমাসের ক্লাস। আপনারা যারা রাজশাহী ডিভিশনে আসেন তারা উক্ত ক্লাসটা ফ্রি করতে পারবেন সবাই রাজশাহী শাখায়। ওকে, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ অনেকের নাম আমি পড়তে পারিনি, মন খারাপ করার কোনো কারণে। আমি জানি আমাকে মোটামুটি সবাই পছন্দ করেন, আমি জানি যে আমার ক্লাস পছন্দ করেন, সহজ কথা এটাই। যাই হোক, মাঝে মাঝে আপনারা উৎসাহ দিলে এরকম মাঝে মাঝে পেজে আমরা ফ্রি ক্লাস নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।